আসসালামু আলাইকুম। লেকচার 13 এ সবাইকে স্বাগতম। আজকেও আমরা জাভাস্ক্রিপ্টে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ আর ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো অ্যাসিঙ্ক অ্যাওয়ার্ড। আর অ্যাসিঙ্ক অ্যাওয়ার্ড শিখতে হলে আমাদের ২ টা জিনিস এক্সট্রা শিখা দরকার। কল ব্যাক আর প্রমিস এটা আমাদের শেখা দরকার। তো ভাবলাম যে ২ টা এগুলো সব একই টপিক। তো এই কারণে আমি একটার সাথে সম্পৃক্ত, তো এগুলো সব একটাতেই করি। তো আজকে ভিডিওটা ভালো অ্যা লং হইতে পারে, ইন্টারেস্টিং যেহেতু। তো আশা করি সবাই ভিডিওটা ফুল দেখবেন। ফুল দেখবেন। আর আচ্ছা, আমরা ইন্ট্রো দিয়ে ফেলি। আরেকটা জিনিস, যদি ইন্ট্রোটা দিতে থাকি আর আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলেন, হ্যাঁ? তো জাভাস্ক্রিপ্টে অ্যাসিঙ্ক্রনাস পড়ার আগে ২ টা জিনিস জানা দরকার, যে সিনক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাস কি? সিনক্রোনাস, অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্টে, কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজে না। জাভাস্ক্রিপ্টে সিনক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাস কি? সিনক্রোনাস শুনলে আমরা একটু আইডিয়া করতে পারি যে সিঙ্কিং অনুসারে কোনো একটা জিনিস হওয়া। যেমন 1, 2, 3, 4 ইত্যাদি, যে একটা সিঙ্ক অনুসারে চলে 1, তারপর 2, 3, 4 এগুলো কি একেকটা সিঙ্ক অনুসারে চলতেছে না? তো এই যে সিঙ্ক অনুসারে চলতেছে এগুলো কি সিনক্রোনাস। আর যেগুলা কি করে সিনক্রোনাস অনুসারে চলে না। আচ্ছা, আমরা একটু ইংলিশটা পড়ি, এখানে কি লেখা আছে। সিনক্রোনাস মিনস দ্য কোড রানস ইন এ পার্টিকুলার সিকোয়েন্স অফ অফ ইনস্ট্রাকশনস গিভেন ইন দ্য প্রোগ্রাম। মানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে কোন একটা কোডের, সেই সেই সিকোয়েন্স অনুসারে কি কোডটা রান করতেছে। তো এইগুলা মূলত সিনক্রোনাস। আর অ্যাসিনক্রোনাস কি? যে সিনক্রোনাস হিসেবে হইতেছে, বাট কোন একটা কারণে ইনস্ট্রাকশনটা ব্লকড হয়ে গেল। ঠিক আছে? যার কারণে কি প্রিভিয়াস ইনস্ট্রাকশনটা কি থেমে যাইতেছে। তার যার কারণে কি একটা ডিলে হইতেছে। সেই ডিলে হওয়াতে কিছু একটা সমস্যা হয়। আর এই সমস্যাটা হওয়ার কারণেই আমাদের এত বড় একটা লেকচার। যদি সমস্যা না হইতো তাহলে এটা এখনই শেষ হয়ে যেত। বাট সমস্যা হয় দেখে আমাদের এত কাহিনী। তো এই সমস্যার সমাধান করা লাগবে না? তো সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস বুঝতে পারছি। এটা এদিকে কোডের ক্ষেত্রে। যদি বাস্তবিক ক্ষেত্রে আমরা উদাহরণ চাই, তাইলে বলতে পারি, যেমন আপনি সিনক্রোনাস ভাবে সবাইকে এই লেকচারটা দেখতেছে। যারা শিখতেছে তারা তো দেখবে। বাট নরমালি দেখা যায় কি আমরা বেশিরভাগ মানুষ ভিডিওগুলো পুরা দেখতে পাই না। কেন দেখতে পাই না? কারণ কি আমরা অ্যাসিনক্রোনাস। কেন অ্যাসিনক্রোনাস? যখন আমরা দেখতে থাকি না, তখন আমাদের হঠাৎ কেন জানি মনোযোগ অন্যদিকে চলে যায়। হ্যাঁ? ডিস্ট্রাক্ট হয়ে যাই। আর ডিস্ট্রাক্ট টা হই কাশের মাধ্যমে, যে হয়তো কোন একটা নোটিফিকেশন আসছে বা কেউ একটা মেসেজ দিছে বা YouTube এ একটা খুব মজার ইন্টারেস্টিং টপিক পেয়ে গেলাম, কি করলাম? আমা আমরা ডিস্ট্রাক্ট হয়ে গেলাম, বা আপনার যেই সিনক্রোনাস মুডটা ছিল, ইনস্ট্রাকশন, সেটা কি হলো, ব্লকড হয়ে গেল সামহাউ। অ্যান্ড আপনি কি করা শুরু করলেন? আপনি ডিস্ট্রাক্ট হয়ে অন্য অ্যাসিনক্রোনাস এর মতো আচরণ করা শুরু করলেন। আর তার জন্য আমি আপনাদের জন্য ৩ টা ব্যবস্থা নিচ্ছি। সেই ৩ টা ব্যবস্থা কি? সেই ৩ টা ব্যবস্থা হলো কল ব্যাক, প্রমিস আর হলো অ্যাসিঙ্ক অ্যাওয়ার্ড। আচ্ছা, মজা করছি। এটা আপনার জন্য না। এটা হলো গিয়ে জাভাস্ক্রিপ্টে কোডিং এর সময় যে অ্যাসিনক্রোনাস টা হয়, সেটার জন্য আমরা আরকি মূলত এই ৩ টা মাধ্যমে আমরা হ্যান্ডেল করে থাকি। ঠিক আছে? তো অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাসটা বোঝার জন্য আমাদের অবশ্যই একটু কোডের এক্সাম্পল তো দেওয়াই দরকার না? কোড এক্সাম্পল না দিলে কিচ্ছু বুঝবো না আমি। আচ্ছা, সমস্যা নেই। আমি বুঝাইতে আসছি। ধরেন আমি একটা ফাংশন তৈরি করি। মনে করেন টাস্ক 1, হ্যাঁ? টাকা না, টাস্ক 1 প্যারেনথেসিস দেন একটা কার্লি ব্রেসেস এ কি লিখলাম? কার্লি ব্রেসেস এর মধ্যে আমি আমাদের কোডটা এক্সিকিউট করব। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমি এখানে কিছু করতে চাই না। জাস্ট একটা কনসোল লগ করতে চাই। কনসোল লগের মধ্যে আমি লিখতে চাই যে টাস্ক 1, সহজ কথা। টাস্ক 1। তো এরকম আমি আরো কিছু টাস্ক তৈরি করতে চাইতেছি, হ্যাঁ? টিং, টিং, টিং। কয়টা তৈরি করছি? মেবি ৫ টা। কিন্তু কিবোর্ডটা সমস্যা করতেছে। আচ্ছা, সরি। তারপর টাস্ক 2 এর মধ্যে আমি এখানে টাস্ক 2 দিয়ে ফেললাম। তারপর এখানে টাস্ক 3 দিয়ে ফেললাম। তারপর এখানে টাস্ক 4 দিয়ে দিলাম। তারপর এখানে টাস্ক 5 দিয়ে ফেললাম। আবার এখানে ঠিক একইভাবে 3, 4, আ 4 and then 5। ওকে, আমাদের একটা ফাংশন, ৫ টা ফাংশন তৈরি হয়ে গেল। এখন ফাংশন কি করতে হয়? বানাইলে তো হয় না, এটাকে কল করতে হয়। টাস্ক 1 থ্রেড কল করতে হয় প্যারেনথেসিস দ্বারা। ডাবল হইল কেন? আচ্ছা, এরকম আমি কি ৫ টা কি কল করব। তো এখানে 2, 3 and then 4 and then আরেকটা এদিকে কি 5। আচ্ছা, আমি এইটা কিভাবে করলাম? এই যে এইভাবে দুব, দুব করে বানায় ফেলতেছি। এটা কিভাবে করতেছি? ঠিক না? এটা হলো গিয়ে আমি শিফট অল্টার ডাউন অ্যারো ইউজ করতেছি। ঠিক আছে? যাই হোক, এখন আমি কল করছি, একটু সেভ করে কন্ট্রোল এস দিয়ে দেখি কি হয়। ইমিডিয়েটলি অ্যাকশন মানে সিনক্রোনাসলি আমার কনসোল লগ গুলো কাজ করতেছে। এটা হলো জাভাস্ক্রিপ্টের সবচেয়ে পানি ভাত কাজ। যে এটা করতে কোনো মিলি সেকেন্ডও সময় লাগেনি। ইমিডিয়েট অ্যাকশন। তো টাস্ক 1 হয়েছে, টাস্ক 2 হয়েছে, টাস্ক 3, টাস্ক 4 সিনক্রোনাস হয়ে গেছে না?
এখন asynchronous টা কিভাবে হয়? asynchronous টা আমরা যখন এপিআই পড়বো তখন আমরা এটা আরেকটু ভালোভাবে দেখতে পারবো। বাট আমরা এখন ভিজুয়ালাইজ করতে চাই যে জিনিসটা কিভাবে হইতেছে। তো আমি এটা কিভাবে করতে পারি? হ্যাঁ, সেটাও করতে পারি। আমাদের জাভাস্ক্রিপ্টে একটা built in ফাংশন আছে। একটা কাউন্টার টাইপের যে আমরা এখানে বইলা দিতে পারি যে তুমি এতক্ষণ অপেক্ষা করবা। মানে asynchronous করতে পারি, মানে ব্লক করতে পারি। তো সেটার নাম হলো সেট টাইমার। ধরেন আমি এই যে টাস্ক ৩ টাকে আনলাকি পারসন ওকে আমি কি করি? সেট টাইম আউট আচ্ছা সরি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করি। অ্যান্ড এটাকে আমি সেট টাইম আউট নামে একটা কি ফাংশন আছে যেটাকে কল করব। এটা কিন্তু একটা বিল্ট ইন ফাংশন। তো কল করলে এটা কি করে? এটার মধ্যে দেখেন ২ টা জিনিস নেয়। ২ টা জিনিস নেয় কি? ২ টা আর্গুমেন্ট নেয়। সেটা হলো যে সে কতক্ষণ অপেক্ষা করবে সেটার নাম্বার। অ্যান্ড এখানে একটা কল ব্যাক ফাংশন ইউজ করে হ্যান্ডেলার ইউজ করা লাগে। তো এই হ্যান্ডেলারটা আমরা তৈরি করি। একটা কল ব্যাক ফাংশন যেহেতু একটা ফাংশন সেহেতু আমরা একটা ফাংশন নিতে পারি ফাংশন নামে বা একটা কল ব্যাক ফাংশন ইউজ করতে পারি। আর এখানে আরেকটা জিনিস আর্গুমেন্ট হিসেবে নেয় বা প্যারামিটারও বলতে পারি। বাট আর্গুমেন্ট পাস করে দেখে এটাকে আর্গুমেন্ট বলি। হ্যাঁ? ধরেন এটা আমি ১ সেকেন্ডের জন্য ডিলে করতে চাই, করলাম। আর যেহেতু একটা ফাংশন সেখানে কি করতে হবে? ইকুয়াল গ্রেটার অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট। এখন এখানে আমার ফাংশনালিটি লেখা দরকার। তো আমি এখানে জাস্ট নরমালি টা টা আরকি কনসোল লক করতে চাইতেছি। ভালো কথা। আবার একটু বুঝি। সেট টাইম আউট কি করে? ২ টা আর্গুমেন্ট রিটার্ন করে। একটা হলো কি একটা কল ব্যাক ফাংশন। যদি কল ব্যাক ফাংশন কি না বুঝি, তাহলে আমরা আমাদের ফাংশনেরটা ভিডিও যেটা আছে সেটা দেখে আসতে পারি। সেটা অনেক মজার। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। সেট টাইম আউট আমি সংক্ষেপে বলি কল ব্যাক ফাংশন হলো যে আপনাকে কি করতেছে? একটা আর্গুমেন্ট রিটার্ন করতেছে। ফাংশনের মধ্যে ফাংশন। যেহেতু সেট টাইম আউট কি ফাংশন, তার মধ্যে আরেকটা ফাংশন। ওই ফাংশনটা কি করতেছে? একটা কনসোল লগ রিটার্ন করতেছে। এটাই মূলত কি? কল ব্যাক। কল ব্যাক ফাংশন। ভালো কথা। যেই কথা সেই কাজ। দিলাম কন্ট্রোল এস দেখি কি হয়। দেখেন টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 4, টাস্ক 5 হইছে। তারপর কি টাস্ক 3 হইছে। ঠিক আছে? আমরা কিচ্ছু বুঝি না। আমরা টাইম বাড়ায় দিই। ইমিডিয়েট হইছে আমরা কিচ্ছু দেখি না। আমি দিলাম ৩ সেকেন্ড দিই। খুব বেশি সময় নষ্ট করব না। রিফ্রেশ দিই। আচ্ছা কন্ট্রোল এস দেই তাহলে দেখব। 1, 2, 3, 4, 5 হইছে। বাট 3 কই? সরি 3 নাই। 3 টা কিন্তু পরে হইছে। বাট 3 টা কিন্তু এখানে হওয়া উচিত ছিল কাজটা। বাট 3 টা কি লাস্টে হইছে। কারণ কি? কারণ এটা হলো গিয়ে তো আমার সেট টাইম আউট করছি। মানে asynchronous করে ফেলছি। আ asynchronous করাতে কি হইছে যে এগুলা এক্সিকিউট হয়ে গেছে। এগুলা পরেরটা এক্সিকিউট হয়ে গেছে। বাট এটা এক্সিকিউট হয় নাই। তাই ওরা ইমিডিয়েট অ্যাকশন হয়ে গেছে। বাট এটা কি পিছে পড়ে রয়েছে এটা লাস্টে এক্সিকিউট হইছে। তো asynchronous, synchronous মূলত এভাবেই কাজ করে। ভালো কথা। এখন এইটা আমি হ্যান্ডেল করব কিভাবে? যে আমি বলতে চাইতেছি যে, আচ্ছা এখানে হ্যান্ডেল করার কি আছে? সমস্যা কি আমার এই জিনিসটা পরে আসলে? কোয়েশ্চেন এমন হইতে পারে যে কেন আমি কল ব্যাক করব বা কেন আমি প্রমিস রেশিং ক্রিয়েট করব? এটা হইলে সমস্যা কি? হ্যাঁ, এটা হইলে কিছু একটা সমস্যা হয় ইউআই তে। কি সমস্যা হয় সেটা আগে আমরা একটু দেখি। এগুলাকে আপাতত কমেন্ট আউট করে দেই। আপাতত আমরা একটা সমস্যা দেখি। তো সমস্যাটা মূলত কল ব্যাক এর একটা উদাহরণ। কল ব্যাক জিনিসটা কি সেটা আমরা একসাথে দেখি না। আচ্ছা কল ব্যাক এর সংজ্ঞাটা দেখে আসি একটু আগে আমরা। তারপর আমরা দেখি যে কেন এটা সমস্যা হয়। তো আমরা যদি যাই কল ব্যাক এর মধ্যে callback হলো একটা ফাংশন যেটা কিনা একটা কি করে আর্গুমেন্ট পাস করে to an another function. This technique allows a function to call another function. খুবই সিম্পল। এই ফাংশনটা কি করে যে এটা ফাংশন কি একটা আর্গুমেন্ট মানে একটা ফাংশন কি করে একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন তৈরি করছে। এই ফাংশনটা একটা আর্গুমেন্ট ওই ফাংশনকে রিটার্ন করতেছে বা আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হলো ফাংশনের মধ্যে ফাংশনকে কল করতে পারি। খুবই জটিল। নো ডোন্ট ওয়ারি ব্রাদার আই গট ইউ হ্যাঁ। আচ্ছা আমরা একটু কল ব্যাকটা দেখি। সিম্পলি চিন্তা করি। একটা অ্যারে তৈরি করি। কনস্ট্যান্ট পোস্ট নামে কিছু একটা অ্যারে তৈরি করব। অ্যারে মানে কি? থার্ড ব্র্যাকেট। এন্ড অ্যারের মধ্যে আমি ২ টা অবজেক্ট নিতে চাইতেছি। এটা আমরা এপিআই এর সময় আরো ভালো দেখব। অ্যারে অফ অবজেক্ট যেটাকে বলে। কারণ সিম্পলি আমার অ্যারের অবজেক্টের মধ্যে একটা জিনিস থাকবে সেটা হলো গিয়া যে আ দিস ইজ এ পোস্ট 1 ঠিক আছে? পোস্ট 1 অ্যান্ড আচ্ছা এটার মধ্যে আরেকটা জিনিস বডি নেই। বডির মধ্যে লিখি কি লিখতাম? আ বডি 1 এত মনে থাকে না কি লিখবো আমি যাই। যাই হোক এটা কি পোস্ট 2 পোস্ট 2 ও মাই গশ আমি ভুল করছি এখানে হবে না। আচ্ছা লিখলাম। আপাতত এখানে না বাট এখানে আমার একটা সিনট্যাক্স এরর দেখাচ্ছে। আমি যদি দিই একটা এক্সপেক্টেড কমা চাইতেছে। দিলাম কমা তুমিও খুশি আমিও খুশি। এখন কথা হইলো এগুলা আমি কি করতে চাইতেছি আমার উদ্দেশ্যটা আমি যদি একটু বলি। আমার উদ্দেশ্যটা হলো আমি এটা ইউআই তে দেখাতে চাইতেছি। যেহেতু আমরা জানতে চাই যে ইউআই তে এটা কি সমস্যা করে। ইউআই তে কি সমস্যা করে সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমার এখানে ইউআই তে দেখানো লাগবে জিনিসটা না?
তো এটা আমরা একটু দেখা ট্রাই করি যে কিভাবে আমরা UI তে দেখতে পারি। ধরেন আমরা একটা পোস্ট আ দেখতে চাইতেছি। তো এর জন্য আমি একটা ফাংশন তৈরি করে ফেলি। আ এমনি না ফাংশনই তৈরি করে ফেলি। ধরেন আমি উম ফাংশন তৈরি করি। ফাংশন, ফাংশনটার নাম দিয়ে পোস্ট অ্যান্ড এটার মধ্যে একটা প্যারেনথেসিস, কার্লি ব্রেসেস অ্যান্ড এটার মধ্যে আমি কি করতে চাইতেছি যে একটা সেট টাইম আউট নামে কি করব? ফাংশন তৈরি করব। যেহেতু এটা কি? এটা ওয়েট করবে। ঠিক আছে? তো সেট টাইম আউট ২ টা প্যারামিটার নেয়, আর্গুমেন্ট পাস করে, একটা কমা দেই। এখানে ১০০০ দেই আপাতত সিম্পলি। আর এখানে আমি জিনিসটা করি। সেট টাইম আউট এর মধ্যে আমি কি করতে চাইতেছি? এখন আমি চাইতেছি যে ১ সেকেন্ডের মধ্যে আমাকে এই পোস্ট গুলা UI তে ফেচ করে দেখাবো। ফেচ করা মানে UI তে আমরা এগুলা দেখাবো। কিভাবে দেখাবো? যদি একটা ফর লুপ এর মাধ্যমে করতে পারতাম আমরা ফর লুপ যদি করি আ ফর লুপ করব না, আমরা কি করব? এখানে যেহেতু আমরা অ্যারে করতেছি, তো অ্যারের মধ্যে যখন আমরা কোন কিছু আম মানে দেখাইতে চাই, তাহলে আমরা ম্যাপ করতে পারি বা ফর ইচ করতে পারি এই ক্ষেত্রে। তো কিভাবে করতে পারি আমরা একটু দেখি। লেট আউটপুট ইজ ইকুয়াল টু আমরা একটা ইন্টি অ্যারে নিই। আউটপুটটা এখন ০ তার সামনে কিন্তু ০ থাকবে না। ০ টা যাতে না থাকে সেটার জন্য আমি কি করতে পারি? এই যে পোস্ট আছে, পোস্ট সরি পোস্টের মধ্যে আমি কি করব ম্যাপ করব বা ফর ইচ ও করতে পারি। এটা কিন্তু একটা মেথড। অনলি ফর ইতে ইউজ করা হয় অনলি ফর অ্যারে। ঠিক আছে? অ্যারের মধ্যে কিছু থাকে। তো এখানে বইলা দিছে যে আমরা যখন ম্যাপটা ইউজ করতেছি তখন এখানে আমাকে বইলা দিতেছে যে ম্যাপ কি করে? ২ টা জিনিস। ম্যাপ হলো একটা কল ব্যাক ফাংশন। এর মধ্যে ২ টা ভ্যালু থাকে। একটা হলো কি? সেটার টাইটেল আর একটা কি বডি বা স্ট্রিং বা ইনডেক্স থাকে। ঠিক আছে? ইনডেক্সটা কি? আমরা দেখছিলাম অ্যারের মধ্যে যে প্রত্যেকটা কি একেকটা ইনডেক্স। যেমন এটা কি একটা ইনডেক্স। এটা হলো গিয়ে 0 তারপরেরটা কি 1 0 থেকে শুরু হয় ইনডেক্স। তো আ ম্যাপের মধ্যে ২ টা জিনিস থাকে। একটা হলো গিয়ে কি? ওইটা টাইটেল আর থাকে হলো গিয়ে ইনডেক্স। যেহেতু এটা কি একটা কল ব্যাক ফাংশন। তো কল ব্যাক ফাংশন হইলে এটার মধ্যে ২ টা আর্গুমেন্ট থাকে। একটা হলো গিয়ে টাইটেল। সো টাইটেল সিম্পলি আমরা পোস্ট দেই। অ্যান্ড এটার মধ্যে আরেকটা জিনিস থাকবে কি ইনডেক্স। তো ইনডেক্স কেন দিতে হয়? কারণ আমরা প্রত্যেকটা ইসের মধ্যে যাবো, অ্যারের মধ্যে যাবো অ্যান্ড অ্যারের মধ্যে যেয়ে সেই ডাটাটাকে আমরা কিছু একটা করবো। যার কারণে আমরা ম্যাপ করতেছি। তো এটা কি একটা কল ব্যাক ফাংশন সেহেতু আমার কি করতে হবে? একটা ফাংশন তৈরি করতে হবে। করলাম। এখন আমি কি করতে চাইতেছি? এই প্রত্যেকটা জিনিসকে আমি আ আমার এখানে দেখাইতে চাইতেছি UI তে। তো আমরা যখন ম্যাপ করতেছি প্রত্যেকটা ইনডেক্স এর মধ্যে যাবে অ্যান্ড সেটার ডেটা আমরা কিছু একটা করতে চাইতেছি। তো কি করতে চাইতেছি? এই যে আউটপুটটা আছে না? এটার মধ্যে আমি নিতে চাইতেছি। কিভাবে নিবো? এটা আমরা ২ ভাবে করতে পারি। এইভাবে করতে পারি। ইকুয়ালি আউটপুট প্লাস প্লা প্লাস প্লাস দিয়ে আমরা কি করতে পারি? একটা আ একটা এলাই বা কিসের মধ্যে দেখাইতে পারি। হয়তো আমরা একটা H1 এর মধ্যে দেখাইতে পারি। বা আপাতত আমি এলাই এর মধ্যে এগুলা নিয়ে দেখাই, হ্যাঁ? এখানে এলাই দিই। তো এলাই যখন আমরা কিছু ডায়নামিক ভাবে নিতে চাই, তখন আমরা কিভাবে নিতে পারি? এই যে আমরা পোস্টারটাকে পোস্টের ভিতরে যেটা আছে সেটাকে আমরা ডায়নামিক ভাবে নিতে চাইছি। আর ডায়নামিক নিতে গেলে কি ১ম এ একটা ডলার সাইন দিতে হয়। এটা আমি ভুইলা গেছি গা। ডট টাইটেলটা দেখতে চাইতেছি। একটু জটিল হইতেছে না? আমি সিম্পলিফাইড করে দিব, প্যারা নাই। নরমালি একটু করলাম। এরপরে এই আউটপুটটাকে আমি কি করব? এই আউটপুটটাকে আমি ডকুমেন্ট ডট বডি এর মধ্যে পুশ করে দিতে পারি। ডকুমেন্ট ডট বডি ডট আমার ইনার টেক্সট দিতে পারি বা ইনার HTML ইনার টেক্সট দিই আপাতত ইনার টেক্সট যেহেতু করতেছি। এটার মধ্যে আমি কি করব? পুশ করে দিব। সো এই আউটপুটটাকে আমি পুশ করে দিলাম নরমালি। এখন আমি যদি পোস্টটাকে কল করি তাহলে আমরা এটা কি UI তে দেখতে পারবো। সো পোস্ট এটাকে আমরা যদি কল করি, আচ্ছা এটাকে এইভাবে নাম না দিয়ে আমরা একটা কাজ করি। গেট পোস্ট নাম দিই। গেট বড় হাতের টি। এখন আমি গেট পোস্টটাকে কল করি। কল করে আমি সেভ করি। ঠিক আছে? দেখেন কিন্তু মনোযোগ দিয়েন। দিলাম সেভ করলাম। এখানে কিন্তু ২ সেকেন্ড অপেক্ষা করবে। মানে ১ সেকেন্ড কই ১ সেকেন্ড অপেক্ষা করবে। তারপর কিন্তু এই জিনিসটা আমাকে এখানে শো করবে। আচ্ছা আমরা এখানে ইনার টেক্সট না দিয়ে কারণ এলাই ইউজ করছি এখানে ইনার HTML ইউজ করি। তাহলে এই যে এলাই এগুলা দেখানোর কথা না। হ্যাঁ, এখন দেখায় না। এই ২ টা জিনিস আমরা এখানে দেখতে পাইতেছি। তার মানে কি আমরা সাকসেসফুলি UI তে দেখাইতে পারছি। এখন সমস্যা কোথায়? সবই তো ঠিক আছে। এখন সমস্যা হইল যে এখানে আমরা সিনক্রোনাস করি আর অ্যাসিনক্রোনাস করি that doesn't matter. আমরা এটা বুঝার স্বার্থে এটা করছি। এটা সমস্যা না। এটা ১ সেকেন্ড নিছে। এটা হয়তো আপনার API থেকে ডাটা আসতে হয়তো ১ সেকেন্ড লাগছে এই কারণে আমি এটা বানাইছি। এখন আরেকটা কথা হইলো এই যে গেট পোস্ট আছে, এই গেট পোস্ট এর মধ্যে আমি কি করতে চাইতেছি আরেকটা পোস্ট
পুশ করতে যেতেছি, মানে আমি শুধু ২ টা পোস্ট না, আমি আরেকটা পোস্ট আনতে যেতেছি। তো তখন সেটা করি, তখন একটা সমস্যা দেখা দিবে। এই সমস্যার সমাধানের জন্যই আমরা কি কল ব্যাক ইউজ করি। তো তার জন্য আমরা একটা ফাংশন তৈরি করি যেটার নাম হবে ক্রিয়েট পোস্ট। এই ক্রিয়েট পোস্টের মধ্যে আমি কি করব, আরেকটা নতুন ফাংশন কি করব, এড করব। সো সেই ফাংশনটা আমি এখানে ডিফাইন করতেছি না। তো সেই ফাংশনটা একটা সেট টাইম আউটের মধ্যে থাকবে, কিন্তু টাইমটা কি থাকবে, ওইটার তুলনায় একটু বেশি থাকবে। তো এখানে একটা স্নিপেট আছে, আমরা যদি দেখি সেট টাইম আউটের কিন্তু একটা স্নিপেট আছে, এটা যদি ক্লিক করি তাহলে আমাকে কি সুন্দরভাবে তৈরি করে দিতে পারে। টাইম আউটের মধ্যে আমি এখানে 2 সেকেন্ড নিব। আর একটা ভালো কথা, টাইম কিন্তু এখানে 1000 দিছে, তার মানে কি সেট টাইম আউট যে সময়টা কনভার্ট করে সেটা হলো মিলি সেকেন্ডে নেয় ওরা। মিলি সেকেন্ড মানে কি 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড। তো এখানে কি 1 সেকেন্ড ডিলে হইতেছে, আর এখানে 2000 মিলি সেকেন্ড মানে কি 2 সেকেন্ড ডিলে হইতেছে। তো এই জিনিসটা মাথায় রাখবো, যেখানে 2 সেকেন্ড কি হইতেছে, ডিলে হইতেছে। এই সেট টাইম আউটের মধ্যে আমি কি করতে চাইতেছি, যে আমি এই যে পোস্টটা আছে সেই পোস্টের মধ্যে আমি ডট পুশ করতে চাইতেছি আমার যে পোস্টটা এখানে আমি পাঠাবো প্যারামিটার হিসেবে। এখন পোস্টটা কোথায়? পোস্টটা তো আমি এখানে কি করছি, প্যারামিটার হিসেবে পাঠাবো। আর আর্গুমেন্ট হিসেবে এখানে কি করবো, আমরা নিব। তার মানে কি এখানে আমার প্যারামিটার না লাগবে একটা, আর্গুমেন্ট হিসেবে পাস করবো। সরি, আমি একটু মিস্টেক ভুল বলছি। আর প্যারামিটার হিসেবে আমি পাস করবো, আর আর্গুমেন্ট হিসেবে এখানে কি করবো, আমি অ্যাড মানে নিব। তো আমার যদি এখানে পোস্টটা নিতে হয় তাহলে আমার কি করতে হবে, এখানে পোস্টটা নেওয়া লাগবে, তারপরে এখানে কি আমার করতে হবে, আমি পোস্টটা নিতে পারবো। তো এখন আমি কি করি, এই জায়গায় আমি পোস্টটা পাস করে দিই। তো ক্রিয়েট পোস্টের মধ্যে আমরা কি করি, আর্গুমেন্টটা পাস করে দিই। তো এটার মধ্যে আমি যে আর্গুমেন্টটা বানাইতে চাইতেছি সেটা হইলো যে একটা কি থাকবে, অবজেক্ট। তো অবজেক্টের মধ্যে কি থাকবে, টাইটেল থাকবে। সেম টু সেম এই সিস্টেমই করা লাগবে, টাইটেলটা কিন্তু নেওয়া লাগবে। কারণ কি এখানে আমি টাইটেলটা দেখাইতেছি, যদি আমি এখানে টাইটেল না দিই তাহলে কিন্তু নট ফাউন্ড দেখা দিবে, ঠিক আছে। তো আমি নর্মাল এখানে টাইটেলটা দিই, দিস ইজ এ পোস্ট 3। আর বডি বডি আপাতত না নিলেও চলে, বাট তাও নিই। এখান থেকে কপি করি, অনেক অলস, নিলাম বডি 2 বডি 3। ওকে, এখন কথা বুঝতে পারছি। ক্রিয়েট পোস্টের মধ্যে আমি আর পোস্ট মানে আর্গুমেন্টটা পাস করছি, কিন্তু প্যারামিটারটা সরি, এখানে আর্গুমেন্ট পাস করছে। হ্যাঁ, এখানে আর্গুমেন্ট পাস করছে, আর এখানে আমি প্যারামিটারের মধ্যে আর্গুমেন্টটা নিলাম। নেওয়ার পর আমি পোস্টের মধ্যে পুশ করে দিলাম। কাকে পুশ করলাম, এই পোস্টটাকে। কিন্তু আমি ডিলে করছি কতক্ষণ, 2 সেকেন্ড। একটু ভালোভাবে বুঝি, আমি সেট টাইম আউটটা কেন ইউজ করছি, আমার পোস্ট একটু দেরিতে করছি। কখন করছি, মানে 1 সেকেন্ড ডিলে হয়ে গেছে, তারপর আমি আবার এটা করছি। বাট এখানে সেট টাইম আউট না দিলেও চলতো, সমস্যা নেই। এখানে আমি 2 সেকেন্ড ডিলে করছি। এন্ড ডিলে হওয়াতে কি সমস্যাটা হয়েছে সেটা যদি আমরা দেখি, এই যে গেট পোস্টটা আমরা যখন করব, তখন কি আমরা এই পুশ পুশ করা মানে কি, পুশ করা মানে আমার এই পোস্টটাকে অ্যারের মধ্যে পুশ করে দেওয়া। যদি অ্যারে না করে থাকে, আমরা একটা অ্যারে মেথড গুলা দেখা, যে অ্যারে মেথড গুলা কাজ করে কিভাবে। তো সিম্পলি পুশ মানে আমরা কি যোগ করতে যাচ্ছি, চাইতেছি, মানে এখানে আমি কি করতেছি, যোগ করতেছি। তো এখন আমি যদি সেভ করি, দেখি 1 সেকেন্ড অপেক্ষা হয়েছে, এন্ড 2 সেকেন্ড হয়ে গেছে, বাট আমার এখানে কোনো পোস্ট যোগ হয়নি। এই সমস্যার কারণে আমরা কি করি, কল ব্যাক ইউজ করি এই সমস্যা সমাধানের জন্য। এই যে এত বড় সমস্যা, মানে এত বড় লেকচার হইতো না যদি এখানে সমস্যাটা না হইতো। সমস্যার জন্যই সমাধানের জন্য এত বড় কাহিনী। তো আমরা দেখলাম যে হয়তো আমরা এটা সামনে আরো ভিজুয়ালাইজ করতে পারবো, যখন আমাদের ডেটা আসে। আমরা অ্যাসিঙ্ক্রোনাস দেখছি যে কোনো একটা কারণে হয়তো ব্লক হয়েছে, বা নেটওয়ার্ক কিছু কারণে হয়তো আপনার এই ডেটাটা আসতে সময় লাগছে। তো তখন কি হবে, ইউআই তে এই জিনিসটা যোগ হবে না। তো এটা একটা বড় ধরনের সমস্যা। এই সমস্যাটা এড়াইতে হলে আমরা কি করতে পারি, তখন আমরা কল ব্যাক ইউজ করতে পারি। আর কল ব্যাক কি সেটা বলছি, কল ব্যাক হলো কোনো ফাংশনের মধ্যে ফাংশনকে কল করতে পারা, বা কোনো ফাংশনের যে আর্গুমেন্টটা আমরা যে এখানে বানাইছি, যে আর্গুমেন্টটা কি করতেছে, সেটা আমাকে রিটার্ন করতেছে। এই যে এই জিনিসটা রিটার্ন করতেছে সেট টাইম আউট কে। আবার এই সেট টাইম আউট এর মধ্যে আবার আরেকটা ফাংশন আছে, প্যারেন্ট ফাংশন। তো এইভাবে যে সিকল গুলা করতেছি, এগুলো হলো কল ব্যাক। তো আমি এখন কি চাই, যে আমি চাইতেছি যে এই পুশ করার পর আমি এটা দেখতে পারবো। তো ভালো কথা, আমি বুঝতে পারলাম। তো এখন গেট পোস্টটা তখনই আমার এক্সিকিউট করা দরকার, যখন কি হবে, পোস্টটা পুশ হয়ে এখানে আসবে। তারপর আমরা কি করবো, এই 3টা একসাথে ইউআই তে দেখাবো। সিম্পল। আমি যদি চিন্তা করি যে আমি সমস্যা যদি এড়াইতে চাই, তাহলে আমরা কি করতে পারি, এই পোস্ট যখন হয়ে যাবে, পোস্টটা একসাথে 3টা যখন হয়ে যাবে, তখনই আমি কি করবো, ইউআই তে দেখাবো। তখনই এই কল ব্যাকের কাহিনীটা আসে। তো এখানে আমরা কি করতে পারি যে এই গেট পোস্টটা আমরা বাইরে ডিরেক্টলি কল করব না, এটার আমরা একটা কল ব্যাক ফাংশনের মতো নিব। তো এই ক্রিয়েট পোস্টের মধ্যে আমি এটা কি করব, গেট পোস্টটাকে আর্গুমেন্ট হিসেবে পাস করব। আর্গুমেন্ট হিসেবে যখন আমি পাস করব, তখন এই গেট পোস্টটা
এইখানে আমার এখানে আসবে। মানে আমি যখন ক্রিয়েট পোস্টের মধ্যে এই আর্গুমেন্টস পাস করছি, তো পোস্টের সাথে কি আমার আরেকটা প্যারামিটার নিতে হবে, যে প্যারামিটারটা এই গেট পোস্টটাকে কল করতেছে। তো ভালো কথা, এখানে আমরা যে কোনো কিছু দিতে পারি, বাট কল ব্যাক দিব। কেন কল ব্যাক দিব? এটা বেটার মানে বেটার প্র্যাকটিসের জন্য কল ব্যাক এই কারণে, কারণ কল ব্যাক ফাংশন ইউজ করতেছি, তো এটা নামে আমি কল ব্যাক দিলাম। আপনি যে কোনো কিছু দিতে পারেন। তো যখন এই পুশ হয়ে যাবে, তখন আমি কি করবো? এই কল ব্যাকটাকে কল করব। খুব সহজ হয়ে গেছে, ঠিক না? এখন ঝামেলা নাই। এখন যদি আমি গেট পোস্টটাকে কল করি, এখন যদি আমি সেভ করি, দেখি সেভ করলে কি হয়। এই যে একসাথে হয়ে গেছে, মানে আমি গেট পোস্ট আর কল করা লাগবে না, কারণ গেট গেট পোস্টটা তো অটোমেটিক এখানে কল হয়ে গেছে, ক্রিয়েট পোস্ট করছি না। আচ্ছা, আমরা আবার দেখি ব্যাপারটা কি হয়েছে। আমরা এখানে এটা এটা বাদ দিই, আমাদের এইটার সাথে সম্পৃক্ত, কারণ 2 সেকেন্ড পরে এটা এক্সিকিউট হবে। কারণ কি? কারণ এটা এখানে যখন পুশ হবে 1 সেকেন্ড সময় লাগছে এখানে, এটা হইতে 1 সেকেন্ড সময় লাগছে, তারপর এটা এখানে পুশ হয়েছে, তারপর এটা হয়েছে, সব মিলে কি আমার 3 সেকেন্ড সময় লাগছে। আমি একটু গুনি, 1 2 3। এই যে 3 সেকেন্ড পরে কিন্তু এটা আসছে। তার কিন্তু এখানে দেখতে পাইতেছি যে 3 নাম্বার পোস্টটা কিন্তু এখন আর মিসিং না। 3 নাম্বার পোস্টটা কিন্তু এখানে আসছে। কেন আসছে? কারণ আমার এই যে কল ব্যাক এর মাধ্যমে পোস্টটা পুশ হওয়ার পর আমি কল ব্যাকটাকে কল করছি। তো আমি একটু সামারাইজ করি যে কল ব্যাকটা জিনিস কিভাবে কাজ করছে। তো আমি 2টা অ্যারে নিছি, ভালো কথা। এই অ্যারের মধ্যে আমি অ্যারেটাকে আমরা এখানে ইউআই তে দেখাইতে চাইতেছি, শোকেস করতে চাইতেছি। তো আমি একটা সেট টাইম আউট ফাংশন নিছি, যেটা কিনা একটা কল ব্যাক ফাংশন। তো কল ব্যাক ফাংশনের মধ্যে আরেকটা কল ব্যাক ফাংশন থাকে। তো এই ফাংশনটা আমরা বানাইলাম, তো পোস্টের মধ্যে ম্যাপ করছি। এই কারণে ম্যাপ করছি কারণ প্রত্যেকটা ইন্ডেক্স এর মধ্যে যাব, ওই ডেটাকে নিয়ে আমি এখানে আউটপুটের সাথে যোগ করছি। তারপর এই আউটপুটটাকে আমি ডকুমেন্ট ডট বডি ইনার স্টেয়ার এর মধ্যে সেভ করছি। করলাম, ভালো কথা। এতদূর ইজি, এতদূর আমরা এর আগে করছি। কিন্তু সমস্যাটা হইছে এইখানে। সমস্যাটা কি হইছে? যে আমি আরেকটা পোস্ট এক্সট্রা ভাবে এখানে পুশ করতে যাইতাছি। যেটা কিনা ১ সেকেন্ড ডিলে করবে। এটা হওয়ার ১ সেকেন্ড ডিলে করবে। তো এই ১ সেকেন্ড ডিলে করাতে কি হয়? যে এটা অটোমেটিক ২ টা আমরা দেখলাম যে ২ টা আগেই হয়ে গেছে গা, এক্সিকিউট হয়ে গেছে। বাট ৩ নাম্বারটা এক্সিকিউট হয় নাই। কারণ কি? ইউআই তে তো এটা শো করেই ফেলছে। এরপরে কি আর এটা শো করে নাই। তার মানে এটা আর এক্সিকিউট হয় নাই। কারণ এখানে জায়গা পায় নাই ও। তো এই সমস্যাটা এড়াইতে আমরা একটা কল ব্যাক ফাংশন ইউজ করি। কল ব্যাক ফাংশনটা কি? কল ব্যাক ফাংশন হলো একটা ফাংশন আরেকটা ফাংশনের মধ্যে যে এক্সিকিউট হইতে পারে, সহজ কথা, বা আর্গুমেন্ট নিতে পারে। তো ভালো কথা, একটু দেখি। এই যে ক্রিয়েট পোস্ট ফাংশনটা তৈরি করছি, সে কি করে? একটা পোস্ট নামে একটা কি নেয়, হ্যাঁ, প্যারামিটার না। আর এই প্যারামিটার কি করছি আমরা? একটা এই প্যারামিটার মধ্যে আমরা আর্গুমেন্ট হিসেবে একটা নতুন পোস্ট পাঠাই দিছি। এই পোস্টটা আমি কি করছি? পুশ করছি এই পুরা এইটার মধ্যে, এর মধ্যে। তো তখন কি হইছে? আমাদের এই পোস্টটা কিন্তু দেখায়নি। বাট এটা দেখানোর জন্য আমরা কি করছি? এই যে গেট পোস্টটাকে আমরা আর্গুমেন্ট হিসেবে এখানে পাঠায় দিছি। আর এখানে আমার প্যারামিটার হিসেবে নিছি। প্যারামিটার হিসেবে আমরা যেকোনো নাম দিতে পারি। এবিসিডি, কল ব্যাক, মল ব্যাক, যা মন চায় দিতে পারি। এন্ড এইটা তখন আমি কল করছি, মানে গেট পোস্টটা কিন্তু আমরা এখানে কল করিনি, এখানে কল করব না। কারণ এটা কি? প্যারামি আর্গুমেন্ট হিসেবে যাইতেছে। এটা আমি তখনই কল করছি যখন পুশ হয়ে গেছে, সহজ কথা। তো অনেক বলছি, বুঝছেন? আমি আশা করি আমার মুখ ব্যথা হয়ে গেছে গা। এখন আমরা যাব আরেকটা জিনিস, সেটা হলো গিয়ে কি, কল ব্যাক হেল। কল ব্যাক হেল নামটা কেমন বিদঘুটে না? তো হেল কেন বলা হয়? এই যে আমরা যে কল ব্যাক ব্যবহার করলাম, এই কল ব্যাকটা যখন অনেকগুলা নেস্টেড হয়ে যায়, তখন এগুলা কি একটা পিরামিড টাইপের হয়ে যায়। তারপর অনেক ভয়ঙ্কর একটা চেহারা দেখায়, আর ভয়ঙ্কর ডুম হয়ে যায়, আমরা ভয় পাই। মানে দ্যাটস মেক্স নো সেন্স। মানে কোনো সিনট্যাক্স এর মতো দাঁড়ায় না, যার কারণে এটা আন্ডারস্ট্যান্ড অনেকটা জটিল হয়ে যায়। আর যেটা ডেভেলপারদের বুঝতে অসুবিধা হয়, সেটা কি বেস্ট প্র্যাকটিস হইতে পারে না। যার কারণে ES6 মডিউলে আমরা নতুন আপডেট পাই। থ্যাংকস জাভাস্ক্রিপ্ট ডেভেলপারদের কাছে, ঠিক আছে? তো এতদূর আমরা খুবই বুঝতে পারছি, এতদূর আমরা দিই কমেন্ট আউট করে। এখন এটা ছিল কল ব্যাক নরমালি বোঝার জন্য। আর এটাকে আমরা কল ব্যাক হেলের মধ্যে রূপান্তর করে, আচ্ছা এটাকে আমি এখানে পাস করি। আচ্ছা যাই হোক, যেমনি ছিল এমনি। এই যে এক্সাম্পলটা আছে, এটা আমরা একটু কাট করি। এটাকে আমরা জটিল করবো না, কল ব্যাক হেলটাকে আমরা জটিল করবো না, শর্টকাটে যেন করতে পারি, এই কারণে আমি এটাকে নিয়ে আসছি। আর এখানে আমি এটাকে কল ব্যাক হেল নাম দিলাম। আমরা এখন কল ব্যাক হেল দেখবো, নট হিল। ওকে, ভালো কথা। এখন এইগুলাকে আমি কি করি? একটু কমেন্ট আউট করে দিই। আচ্ছা, কমেন্ট আউট করলাম। এখন এখানে সিম্পলি কিছু টাস্ক দেওয়া আছে, হ্যাঁ? এই টাস্ক গুলাকে আমি এখন জটিল করব। কিভাবে জটিল করব? যেমন আমরা এটাকে আহ এটাকে জটিল করব। কিভাবে করব এটা একটু দেখি। জটিল করার জন্য আমরা এই সেট টাইম আউটটাকে আমরা প্রত্যেকটা ফাংশনের মধ্যে দিয়ে দিই।
প্রত্যেকটা ফাংশনকে আমরা কঠিন করে ফেলবো আজকে। আর প্রত্যেকটা টাইম ভিন্ন, ভিন্ন দিয়ে দিই। কিন্তু তারপরও আমরা কি একই টাইমে জিনিসগুলা চাবো। যাই হোক, এটা হলো গিয়ে টাস্ক 1, তারপর টাস্ক 2, তারপর ৪৫। তো তারপর টাস্ক 3 তো ঠিক আছে, টাস্ক 4 ওকে 4 ঠিক আছে, দেন টাস্ক 5। এখন এদের টাইম গুলো একটু ভিন্ন নেই। এটা ১ সেকেন্ড, এটা ১.৫ সেকেন্ড, না এটা ২,০০০ সেকেন্ড, এটা ১.৫ সেকেন্ড, এটা এটা ৩ সেকেন্ড থাক, এটা ২ সেকেন্ড দিই, এটা ১০ সেকেন্ড দিই, এটা ২ সেকেন্ড দিই। আচ্ছা, এখন এটাকে আমি কল ব্যাক এর হেলে পুরো মানে কল ব্যাক এ হেল মানে নেস্টেড করতে চাইতেছি। সেটা কিভাবে করবো? আমরা কি করবো? একটার পর একটা কল করব না। আমরা করব কি? যে যখন এই জিনিসটা কমপ্লিট হবে, একটু আগে আমরা কি করছি? যে যখন আমরা একটা গেট পোস্ট থেকে আর্গুমেন্ট হিসেবে পাস করছি, যখন এটা কমপ্লিট হয়েছে তখন এটাকে আমরা কল করছি। তো সেই কাজটা করার জন্য এখানে আমরা একটা কল ব্যাক নিলাম। ঠিক আছে? প্রত্যেকটার মধ্যে একটা করে কল ব্যাক নিই। এই জিনিসটাই কপি করি, পেস্ট করে দিই। আবার কপি করি, পেস্ট করে দিই। আবার কপি করে পেস্ট করে দিই। আবার কপি করে পেস্ট করে দিই। তারপর এটা যখন এক্সিকিউট হয়ে যাবে তখন আমি কি করব? এই কল ব্যাকটাকে এক্সিকিউট করব। আচ্ছা করলাম। আবার এটাকে আমি কপি পেস্ট করি। বেশি অলসতা হইলে যা হয়। ওকে, কল ব্যাকটাকেও পেস্ট করে দিলাম। এখন কল ব্যাকটাকে আমার তো কল করা লাগবে না? তো যখন ফার্স্ট এরটা দেখি টাস্ক 1 আছে, সেট টাইম আউট দেওয়া আছে। এন্ড টাস্ক 1 এর মধ্যে আমি কি করতেছি? একটা আর্গুমেন্ট পাস করে দিব। সেটা হলো একটা কল ব্যাক আর্গুমেন্ট। তো আর্গুমেন্টটা যদি আমি পাস করতে হয়, আচ্ছা এই কল ব্যাক আমরা এভাবেও করতে পারি। এখন আমরা এটার মধ্যে আরেকটা কল ব্যাক পাস করব। কল ব্যাক হেলে পরিণত করতেছি। সো এই টাস্ক 1 দিলাম। টাস্ক 1 এর মধ্যে আমি কি করব? টাস্ক 2 টাকে কল করব। টাস্ক 2। টাস্ক 1 যখন কল হবে, তখন এই কল ব্যাক এর মাধ্যমে এটা কল হয়ে গেছে। টাস্ক 2 টাকে যখন কল করব, তখন এই আর্গুমেন্টটা আমরা নিচ্ছি না? এই কল ব্যাক আর্গুমেন্টের মধ্যে আবার এটা কি হয়ে যাবে? কল হয়ে যাবে। তো খুবই জটিল না? আবার এই টাস্ক 2 এর মধ্যে আমরা আবার কি করব? আরেকজনরে কল করব। খুবই জটিল করতেছি। টাস্ক 3, আচ্ছা এটারে এমনে করলে জটিল লাগতেছে আমার কাছেও। এটাকে যদি আমি আরো সিম্পলিফাই করতে চাই, আম ভাইঙ্গা ওকে এইভাবে করি। এখন আমি টাস্ক 2 টাকে কল করব। করলাম কল। তার মধ্যে আবার আরেকটা কল ব্যাক কল ব্যাক পাঠাই। এটার মধ্যে আমি টাস্ক 2 টাকে 3 টাকে কল করব এভাবে। এভাবে আমি টাস্ক 4 পর্যন্ত যাব। ঠিক আছে? ওকে। টাস্ক 4 অনেকটা এটা অনেকে অ্যারো বলে। বাট আমার কাছে কেন জানি অ্যারো মনে হয় না। আমার কাছে মনে হয় কি ছোটবেলায় যে প্লেন গেম খেলতাম, গুলি মারতো ওরকম মনে হইতেছে আমার কাছে। এলিয়েনের প্লেনের অ্যান্ড দেন টাস্ক 4 এই যে আমি এখান থেকে গুলি যেতেছে। ঠিক আছে? তো টাস্ক এখানে টাস্ক 5 হবে। সিম্পলিফাই এন্ড টাস্ক 5 যখন হয়ে যাবে তখন নরমালি কি শেষ হয়ে যাবে। তো এখানে আমরা লিখতে পারি যে কনসোল লগ all complete task মানে all tasks are completed. All task complete. ওকে, all task complete. এখন আমি যদি এটাকে সেভ করি, দেখি আমি একটা কল ব্যাক হেল তৈরি করে ফেলছি না? কল করি তাহলে দেখবো যে all task complete, তারপর টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3, তারপর টাস্ক এইভাবে আরকি যতগুলো আমি লেট করছি ততগুলো এখানে আসছে। তো এটাকে মূলত কল ব্যাক হেল বলা হয়। দেখো কতগুলা কল ব্যাক ইউজ করছে। কল ব্যাক মূলত এইভাবেই কল ব্যাক মূলত এটাই যে একটার মধ্যে আরেকটাকে কল করা। যেমন আচ্ছা আমরা আরেকটু সিম্পলি বুঝি। এই যে টাস্ক 1 আছে, এটার মধ্যে আমি একটা কি করছি? কল ব্যাক পাস করছি। সেই কল ব্যাকটাকে আমি কল করছি। এই কারণে দেখি আমরা টাস্ক 1 এর মধ্যে একটা কি করছি? এই কারণে আমরা এখানে একটা কি করছি? যেহেতু আমরা একটা আর্গুমেন্ট, এটাকে একটা প্যারামিটার। প্যারামিটার obviously কি চাবে? একটা আর্গুমেন্ট চাবে। প্যারামিটার সবসময় কি চায়? একটা আর্গুমেন্ট চায়। তার মানে এখানে একটা আর্গুমেন্ট পাস করতে হবে। আমি এই আর্গুমেন্টটাকে একটা কলব্যাক ফাংশন বানাইছি। এন্ড বানানোর পর এই ফাংশনের মধ্যে আমি কি করছি? টাস্ক 2 টাকে কল করছি। টাস্ক 2 এর মধ্যে আবার আমি কলব্যাক বানাইছি এন্ড এই কলব্যাক এর মধ্যে আমি টাস্ক 3 পাঠাই দিছি। এভাবে একটার পর একটা চেইনিং করছি। এন্ড দেখেন এটা বুঝার জিনিস যে এটা এইভাবে আসছে। ঠিক আছে? পিরামিড টাইপের। তো ভালো কথা। এন্ড এটা কোনো সিনট্যাক্স মানায় না। এটা বুঝতে অনেকটা অসুবিধা। ঠিক না? এ কারণে মূলত আমরা কি করি? এ কারণে আমরা মূলত আ কলব্যাক এটাকে মূলত কলব্যাক হেল বলে। মানে নেস্টেড হয়ে গেছে।
তো সিম্পলি এই কারণে আমরা এটা ইউজ করা ছেড়ে দিছি। এই কারণে আমরা এটা কল ব্যাক হেল্প বলি। মানে খুব বেশি একটা হয়ে গেলে এটাকে কল ব্যাক হেল্প বলা হয়। আশা করি খুবই সিম্পলি সহজেই বুঝতে পারছি আমরা, না? কল ব্যাক হেল থেকে বের হয়ে আসি। ঠিক আছে? এখন আমরা প্রমিস একটু আলোচনা করি। তো প্রমিস কি সেটা আমরা যদি রিয়াল লাইফ এ চিন্তা করি, আ ধরেন আপনার ফ্রেন্ড বা আমরা যখন কোনো কিছু কিনি, তো তখন আমাদের কিছু একটা প্রমিস যখন করে, তখন তারা কি করে? ধরেন আপনি একটা দারাজে কিছু একটা অর্ডার করছেন, হ্যাঁ? তো তারা আপনাকে একটা প্রমিস দিল যে তারা আপনাকে ১ সপ্তাহের মধ্যে এই প্রোডাক্টটা রিটার্ন করবে। তো যদি এর মধ্যে এটা কি আছে? পেন্ডিং অবস্থায় আছে। বাট যদি তারা আপনাকে প্রোডাক্টটা দেয়, তাহলে কি আপনি প্রমিস উনারা যে প্রমিসটা দিল সেটা কি ফুলফিলড হইলো। বাট যদি তারা কি করে, এই প্রমিসটা যদি দিতে ব্যর্থ হয়, তাহলে এটা কি হয়? রিজেক্টেড হয়। তো এটা হলো গিয়ে সাধারণত প্রমিস। তো জাভাস্ক্রিপ্ট এ আমরা প্রমিসটাকে এভাবেই চিন্তা করি। প্রমিস মূলত একটা অবজেক্ট যেটা কিনা একটা জিনিস ভ্যালু রিটার্ন করবে। তো রিটার্নটা ঠিক সেভাবে করবে। যেমন মনে করেন আপনি একটা ওয়েবসাইট এপিআই সার্ভারে কিছু একটা রিকোয়েস্ট করছেন। সার্ভার কি করবে? আপনাকে একটা রেসপন্স করবে। আপনি যা প্রমিস করবে। তো প্রমিসটা যদি ফুলফিলড হয়, রেসপন্সটা যদি আপনার কাছে আসে, তাহলে সেই জিনিসটা কি হইতেছে? তাহলে সেটা হলো আপনাদের প্রমিসটা ফুলফিলড হইলো। তার মানে কি সাকসেস। আর যদি রিজেক্ট হয় তাহলে কি 4 ও 4 দেখাবে না? অ্যা তো এটাই হলো গিয়ে মূলত প্রমিস। তো আমরা যদি একটু দেখি এখানে প্রমিসের ৩ টা ভাগ আছে। পেন্ডিং আছে, ফুলফিল আছে, আর রিজেক্ট আছে না? আচ্ছা আমার এপিক পেনটা গেল কই? এপিক পেনটা চোখ বুজে ফেলছিল। তো ওকে চোখ খুললাম। ঘুম থেকে উঠে গেছে। তো এখন আমরা দেখি যে ৩ টা ভাগ আছে প্রমিসের। একটা হলো পেন্ডিং যেটা বললাম। যদি সে যখন দিবে আপনি তো এর মধ্যে কিছু করতে পারতেছেন না। ১ সপ্তাহ কি আপনি বসে থাকবেন না আপনি আপনার কাজ করবেন। তো এটা কি পেন্ডিং মুহূর্তে থাকবে। খুলতে হবে তখন কি সাকসেস। যদি রিজেক্টেড হয় তাহলে কি রিজেক্টেড। while a promise object is pending working মানে সে কাজটা করতেছে তখন কি রেজাল্ট থাকবে আনডিফাইন্ড। এটা আনডিফাইন্ড থাকবে এটা কিছু করার নাই। তারপর যদি ফুলফিল হয় তাহলে কি একটা ভ্যালু রিটার্ন হবে। যদি রিজেক্টেড হয় তাহলে কিন্তু একটা ভ্যালু থাকবে তবে সেটা কি হবে একটা এরর অবজেক্ট হবে। যেহেতু কি প্রমিস একটা অবজেক্ট রিটার্ন করতেছে। যে আমরা যে asynchronous যে ফাংশনটা আছে সেটাকে আমরা এই প্রমিসের মধ্যে হ্যান্ডেল করতে পারি। তো এরকম ৩ টা ভাগ আছে পেন্ডিং, ফুলফিল আর রিজেক্টেড। মূলত ফুলফিল আর রিজেক্টেড আমরা দেখি। পেন্ডিং টা মূলত আ আটকে থাকে তো এটা আলাদা হিসাব। তো সিনট্যাক্স টা কিরকম? সিনট্যাক্স টা হলো আমরা নিউ কিওয়ার্ড এর সাথে বড় হাতের প্রমিস, বড় হাতের P ইউস করে প্রমিসটা লিখব। অ্যান্ড আমরা এখানে ২ টা প্যারামিটার থাকবে। সেটা হলো কি রিজলভ আর রিজেক্ট। রিজলভ মানে কি ফুলফিলড। যদি ফুলফিলড হয় তাহলে আমরা রিজলভ টাকে কল করি। আর যদি রিজলভ না হয় তখন কি করি আমরা রিজেক্ট টা আরকি কল করি। তো রিজলভ আর রিজলভ আর রিজেক্ট মূলত এই কাজটা করে। এখন আরেকটা বিষয় হলো যে ডট দেন আর ডট ক্যাশটা কি? যে এই যে একটা অবজেক্ট সেটা একটা ভ্যালু রিটার্ন করতেছে না? যদি রিজলভ হয় তাহলে এটা কি করবে? একটা সাকসেস মেসেজ রিটার্ন করবে। তো এই সাকসেস মেসেজটা রিটার্ন করতেছে এটা আমরা ডট দেন এর মধ্যে করি মানে ক্যাচ করি। সো ডট দেন যখন আমরা ব্যবহার করি তখন এখানে একটা ভ্যালুর মধ্যে প্যারামিটারের মধ্যে আমরা এই ভ্যালুটা সেট করতে পারি। তারপর রিজেক্ট আমরা ভালোটা নিতেছি, খারাপটা কি বাদ দিয়ে দিব? না, আমরা খারাপটাও দেখব যে কেন রিজেক্টটা হইলো। তো এই রিজেক্টটা যখন হয় তখন এইটাকে আমরা ক্যাচের মধ্যে সেট করি যে promise ডট ক্যাচ এই এরর নামে একটা প্যারামিটারের মধ্যে আমরা এই কনসোল লক করতে পারি বা আমরা চাইলে আমাদের ডমেও দেখাইতে পারি বা যেটা একটা করতে পারি কিছু একটা এখানে। তো যে এরর মেসেজ দেয় সেই এরর মেসেজটা আমরা চেক করলাম আর এখানে দেখালাম। তারপর যে আমাদের রেজাল্ট মেসেজটা দিতেছে সেটা আমরা এই রেসপন্স এর মধ্যে বা রেজাল্ট এর মধ্যে কি করলাম? সেট করলাম। তো অনেক হাবিজাবি বস্তু মাথায় ঢুকে না, একটু কোডে গেলেই সব ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখানে এই অনেক টাস্ক হাবিজাবি টাস্কের অনেক কিছু নিছিলাম। তো এক কাজ করি এই এক্সাম্পলটাই আমি আবার নেই, হ্যাঁ? তবে এতগুলা না নেই, কমও নেই, ৩ টা নেই। আর এখানে আমরা লিখে দিই প্রমিস, প্রমিসেস। ওকে? এখন আমি এটা পেস্ট করে দেই এখানে। পেস্ট করার পর আমি এগুলো কমেন্ট আউট কেটে দেই। আচ্ছা, ভালো কথা। তবে আ প্রমিস এর ক্ষেত্রে আমাদের কল ব্যাক টা দরকার নাই। প্রমিস এর ক্ষেত্রে আমরা সিনট্যাক্স এ কি দেখছিলাম? সিনট্যাক্স এ আমরা দেখছিলাম যে আমরা একটা প্রমিস তৈরি করব। কিভাবে তৈরি করব? সেই প্রমিসটা তৈরি করতে হলে আমাদের কি করতে হবে? নিউ নামে একটা কিওয়ার্ড ইউস করতে হবে। প্রমিস লিখতে হবে। বড় হাতের প্রমিস লিখলাম। লেখার পর এটার মধ্যে আমার ভ্যালু সেট করতে হবে। আর এখানে বইলা দিছে যে রিজলভ নামে একটা রিজলভ নেয় আর সেটা একটা ভ্যালু থাকে। রিজেক্ট নেয় আর রিজেক্ট এর মধ্যে কি একটা ভ্যালু থাকে। ঠিক আছে? তো আমরা এখানে ২ টা ভ্যালু নিয়ে ফেলি। একটা হলো কি রিজলভ
আরেকটা কি? রিজলভ আরেকটা হলো রিজেক্ট। রিজেক্ট করে দিছে। অনেক কিছুই থাকতে পারে রিজেক্ট যেমন আচ্ছা যাই হোক এক্সাম্পল আর না যাই। তা আমরা কি করব? এই যে সেট টাইম আমার এখানে যে টাস্ক 1 টা আছে, সেই টাস্ক 1 টা আমরা এখানে পাস করে দেব। টাস্ক 1 কমপ্লিটেড। কমপ্লিট করছি। এরকম একটা মেসেজ আছে এখানে। ভালো কথা। তো এইখানে যে কল ব্যাকটা ছিল আমাদের এখানে এই কল ব্যাকটা ইউজ করা লাগবে না। ও আচ্ছা সেট টাইম আউটটা তো এখানে লাগবে না। এটা ফালাই দেই। ভালো ভাই কল ব্যাকটা আমাদের এখানে দরকার নাই। তাহলে এখানে আমাদের কি দরকার? আমাদের এখানে দরকার হলো এই রিজলভটা না? বা রিজেক্টটা। তো আমরা এই কল ব্যাকটা এখান থেকে সরাই দেই। ফালাই দিলাম। চাইলে আমরা এখানেও কল করতে পারি। এই যে এভাবে আমরা ফালাই দিতে পারি। সুন্দর। ও আচ্ছা প্যারেনথেসিসটা রয়ে গেছে। হুম, ঠিক আছে। যাই হোক। এখন আমরা চাইলে এই রিজলভটাকে এখানে কল করতে পারি। রিজলভ মানে এটা যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে আমরা কি রিজলভটা করব। আগে আমরা সাকসেসটা দেখি তারপর আমরা কি করি ফেইলিউর এরটা দেখব। তো সবাই তো সাকসেসটাই চায়। ফেইলিউরটা কেউ চায় না। বাস্তবতা। এটাই। যাই হোক রিজলভটা এখানে বসাইতে পারলাম। আ ঠিক এই কাজটাই আমরা এখানে করি। আচ্ছা এখানে রিটার্ন করতে হবে। টাস্ক 1 টা কমপ্লিট হইলে আমরা এই ফাংশনটা কি করব? রিটার্ন করব। ভালো কথা করলাম। টাস্ক 2 এর ক্ষেত্রে আমরা সেম কাজটা করি। ১ম এ আমরা কি করব? রিটার্ন করব। রিটার্ন করব কাকে? এই নিউ নামে প্রমিসটাকে। আচ্ছা এটার মধ্যে প্রমিস হবে কি ২ টা প্যারামিটার থাকে। সেটা হলো কি রিজলভ আর হলো কি এটা রিজেক্ট। আচ্ছা করলাম। এখন একটা অ্যারো ফাংশন তৈরি করতে হবে অ্যারো। অ্যারো দেওয়ার পর এখানে অ্যাসিঙ্ক্রোনাস এর যে ফাংশনালিটি সেটা লেখা লাগবে। অ্যাসিঙ্ক্রোনাস এর ফাংশনালিটি হলো এই যে সেট টাইম আউট এটা। আর এখানে কমপ্লিট দিয়ে দেই। আচ্ছা দিলাম। আর আর আচ্ছা কাট করা দরকার ছিল। এটা কাট করতে ভুলে যাই। আর দেন এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি কি করব? রিজলভ টাকে কল করব। রিজলভ কল করলাম। অ্যান্ড দেন সেম টু সেম এই কল ব্যাকটা এখানে ফালাই দিব। ফালাই দিয়ে আমি এখানে কি করব? আবার রিটার্ন করব। নিউ নামে একটা কিওয়ার্ড প্রমিস টাকে কল করব। প্রমিসটা আসলো। আসার পর ২ টা প্যারামিটার আ একটা হলো রিজলভ আরেকটা হলো কি রিজেক্ট। ওকে তারপর অ্যারো ফাংশন অ্যাসিঙ্ক্রোনাস এর যেই কাহিনীটা সেই কাহিনীটা কাট করে পেস্ট। ওকে। সব হয়ে গেল। এখন আমরা এখানে কি করব? রিজলভটাকে কল করে দিব। কারণ এখানে কি সাকসেসফুলি হইতেছে। তো আমরা এই asynchronous থেকে প্রমিস এর মাধ্যমে এইভাবে নরমালি বেসিকটা এভাবে আমরা হ্যান্ডেল করতে পারি। এখন কথা হইলো যে আমি টাস্ক 1 টা পাইছি সেটাকে আমি কিভাবে দেখব? তো আমি এখানে বলছিলাম যে ডট দেন ব্যবহার করা লাগে। মনে আছে? তো টাস্ক 1 টাকে আমরা ১ম এ কল করব। টাস্ক 1 টা যখন কল হবে হইলো, এইটার মধ্যে আমি কি করব? ডট দেন এর মধ্যে আমি আমার যেই ইটা আছে, এটা যখন কল করব তখন ডট দেন এর মধ্যে আমার পাস করলে যেই রেজাল্টটা দেয়, সেই রেজাল্টটা দেখব। তো কি করতেছে? যেহেতু এটা একটা অবজেক্ট সেহেতু একটা কি করবে? ভ্যালু রিটার্ন করতেছে এখানে না? তো এই ভ্যালুটাকে আমি ভ্যালু নামে সেট করি দেন এর মধ্যে। এই রিজলভ কি করবে? এই মেসেজটা এখানে পাস করবে। তো মেসেজটা কি? টাস্ক 2 কমপ্লিটেড। এই কনসোল লগটা এখানে লাগবে না। আচ্ছা সরি। ১ মিনিট এই টাস্ক এই মেসেজটা এখানে দিয়ে দিই। কনসোল লগটা আর লাগবে না। রিজলভটাকে এটার মধ্যে কাট করে রেখে দিই। এরপর চলছে ঠিক আছে। আর সেম টু সেম এই কাজটা এখানে করি। আম এটা এটা এক কাজ করি। এটা এভাবে না করে রিজলভটাকে আমি এখানে ডাইরেক্ট কপি কাট করে কনসোল লগ এর জায়গায় বসায় দেই। আমার এখানে কনসোল লগ করার দরকার নেই। কারণ আমি এখানে কনসোল লগে ভ্যালুটা পাস করতেছি না। আমি রিজলভ এর মধ্যে ভ্যালুটা পাস করব। তো এখানে আমি পেস্ট করি। আচ্ছা পেস্ট করলাম। এখানে কমপ্লিট। কমপ্লিট মেসেজটা পাঠায় দিলাম। আমি আবার ব্যাপারটা বুঝি যে নিউ কি করতেছে? প্রমিস তৈরি করছে। প্রমিস এর মধ্যে কি আছে? একটা রিজলভ আছে, একটা কি রিজেক্ট আছে, হ্যাঁ? রিজলভ আছে আর রিজেক্ট আছে। সেই রিজলভটাকে আমার কিছু একটা ভ্যালু রিজলভ এর মধ্যে সেট করতে হবে। বা যদি রিজলভটা তখনই আসবে যখন আমার কোনো একটা টাস্ক কমপ্লিট হবে। তো আমি এখানে একটা asynchronous তৈরি করছি যেটা কিনা সেট টাইম আউট। তো এই asynchronous এর মধ্যে আমি রিজলভটাকে পাস করছি যে টাস্ক 3 কমপ্লিট হইলে তুমি টাস্ক 3 এই মেসেজটা দিবা। টাস্ক 3 কমপ্লিট রিজলভ এর মধ্যে। আর এই মেসেজটা এই অবজেক্টটা রিটার্ন করবে। আর তখন আমি দেন এর মধ্যে সেট করে দিব। তো একটা কল ব্যাক এর মধ্যে সেট করব। এই যে ভ্যালুর মধ্যে একটা কল ব্যাক নিবো। অ্যান্ড এখানে আমি কনসোল লগ করব। কাকে করব? এই কনসোল লগটা করব হলো গিয়ে আমি
আম এই ভ্যালুটাকে। যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাকে আমরা কনসোলে দেখব। তো এটা হলো টাস্ক 1 এর ক্ষেত্রে। আগে দেখি কেমনে প্রমিসটা কাজ করে। আমি যদি সেভ করি, এখানে আমার নরমালি ১ সেকেন্ড পরে এটা আসার কথা। এই যে টাস্ক 1 কমপ্লিট। এখন আমি যদি সবগুলাকে আমি একসাথে দেখতে চাই, যদি ওইটাকে কি বলে? ওই যে নেস্টেড টাইপের, সেটা যদি করতে চাই তাহলে কিভাবে করতে পারি? এই কনসোল লগটাকে আমরা কি করতে পারি? একটা কার্লি ব্রেসেস এর মধ্যে নিতে পারি। অ্যান্ড এটার মধ্যে আমি রিটার্ন করতে পারি কাকে? এখন আমার কাকে দরকার? টাস্ক 2 টাকে দরকার। তো এইটাকে আমি টাস্ক 2 টাকে এখানে কল করব, রিটার্ন করব। টাস্ক 2 টাকে। যেমন আমরা কল ব্যাক এর ক্ষেত্রে করছিলাম। এখানে যদি আমরা যাই কল ব্যাক এর ক্ষেত্রে টাস্ক 1 টা যখন কমপ্লিট হইছে তখন ওইটার মধ্যে একটা কল ব্যাক করছি। রিটার্ন করছি কাকে? এই টাস্ক 2 টাকে। ঠিক সেরকমভাবে আমরা রিটার্ন করতেছি কাকে? এই টাস্ক 2 টাকে আমরা এখানে রিটার্ন করতেছি। কি বলছে এখানে? এক্সপেক্টেড কমা এখানে একটা কমা চাচ্ছে। কোথায় জানি একটা কমা যাচ্ছে? কোথায়? এখানে এটাকে আমার যেহেতু আবার টাস্ক 3 আছে, তো এটাকে আমি আবার কার্লি ব্রেসেস এর মধ্যে নিব। নেওয়ার পর এখানে সেমিকোলন দিয়ে আবার আমি রিটার্ন করব। কাকে রিটার্ন করব? আমার এই টাস্ক 3 টাকে কল করব আরকি। কল করব। তো কল করলাম, ভালো কথা। এটা কি করবে? আমার একটা জিনিস ভ্যালু রিটার্ন করবে। তো এই ভ্যালুটাকে আমি এখানে সেট করে ফেলব ডট দেন দিয়ে। ভালো কথা। ভ্যালু আসে যাও। ভ্যালুটা আসলো। অ্যান্ড আমি এটাকে সেট করে ফেলি। কনসোল লগ এর মধ্যে ভ্যালুটাকে সেট করে ফেললাম। এখন যখন সব হয়ে গেছে, এখন তো আমার আর কিছু নাই। তো এখানে আমি সিম্পলি কি করতে পারি? আরেকটা রিটার্ন করে সেমিকোলন দিয়ে ২ টা ব্লক আলাদা করে দিলাম। তো এখানে আমি কনসোল লগ করতে পারি অল টাস্ক কমপ্লিট। ওকে? ভালো কথা। সব টাস্ক কমপ্লিট হয়ে গেল। এখন আমি যদি সেভ করি তাহলে আমাদের এই asynchronous ফাংশনটা আমরা synchronously দেখতে পারব। দেখি টাস্ক 1 কমপ্লিট, টাস্ক 2 এসে যাও আসছে। দেন টাস্ক 3 এসে গেছে, তারপর কি অল টাস্ক কমপ্লিট। তো ফাংশনটা একটু বুঝা ট্রাই করি যে কিভাবে হইল। ১ম এ আমরা যে এই সিস্টেমটা ছিল, কল ব্যাক সিস্টেমে ছিল। তো কল ব্যাকটাকে আমরা কি করছি? প্রমিস এ কনভার্ট করছি। কিভাবে কনভার্ট করছি? এই সেট টাইম আউট টাকে আমি আমার প্রমিস এর মধ্যে নিয়ে ফেলছি। প্রমিস ফাংশনটার মধ্যে। অ্যান্ড প্রমিস ফাংশনের ২ টা ২ টা প্যারামিটার আছে বা ২ টা ভ্যালু রিটার্ন করে। সেটা হলো যে কি? একটা রিজলভ আর একটা রিজেক্ট। আরেকটা জিনিস থাকে সেটা পেন্ডিং। যখন এটা asynchronous অবস্থা থাকে সেটা হলো গিয়ে পেন্ডিং। মানে ডিলে যে সময়টা হইতাছে ওইটা তো পেন্ডিং টাইমটা না? তো ওইটা আমরা দেখতে পারি যদি আমরা চাই একটা কল করতে। ধরেন আমি যদি টাস্ক 1 টাকে কল করি, যখন এটা এক্সিকিউট হয় নাই তখন ওটা পেন্ডিং হিসেবে দেখাবে। তো যাই হোক ওটা একটু পরে দেখি। তার আগে আমরা জিনিসটা বুঝে নিই। তো রিজলভটা আমরা কনসোল লগ এর বদলে আমরা কি করতেছি রিজলভটার মধ্যে আমরা টাস্ক 1 যে কমপ্লিট এই মেসেজটা পাস করছে। সো এই মেসেজটা কি হবে? রিজলভ এর মধ্যে সেট হবে। এই রিজলভ এর মধ্যে যেটা সেট হবে সেটা আমরা ডট দেন এর মধ্যে আমরা অ্যাক্সেস করতে পারি। তো ডট দেন এর মধ্যে যখন এই ভ্যালুটা সেট হইছে তখন এটা কি করতে পারি আমরা প্যারামিটার হিসেবে নিতে পারি ভ্যালুটা। সেই ভ্যালুটা নিয়ে আমরা কি করছি কনসোল লগ এর মধ্যে সেট করেছি। সিম্পল অ্যাজ দ্যাট। তারপর যখন আমার টাস্ক 1 টা কমপ্লিট হইছে তখন তো আমার টাস্ক 2 টাকেও কল করতে হবে। নাহলে টাস্ক 2 এর ভ্যালুটা আমরা কোথায় পাবো? যেহেতু এটা সিনক্রোনাসলি করা দরকার আমার। তো আমি কি করছি টাস্ক 2 টাকে আমি এখান থেকে রিটার্ন করে দিছি যখন কিনা এই কোডটা এক্সিকিউট হয়ে গেছে। তারপর যে টাস্ক 2 এর যে ভ্যালুটা আমার রিটার্ন করতেছে সেই ভ্যালুটা আমি আমার ডট দেন এর মধ্যে সেট করে ফেলছি। ভালো কথা সেট করলাম। তারপর এভাবে আমি ভ্যালুটা আবার এখানে কনসোল লগ এর মধ্যে সেট করেছি। আবার রিটার্ন করছি টাস্ক 3 কে। যখন সবগুলো হয়ে গেছে তখন আমি কল করছি কি অল টাস্ক আর কমপ্লিট। তো সেভ করলে আমরা আবার এই জিনিসটা দেখতে পাইতেছি। টাস্ক 1 কমপ্লিট ১ সেকেন্ড, তারপর ২ সেকেন্ড পর টাস্ক 2 কমপ্লিট, তারপর ১.৫ সেকেন্ড পরে টাস্ক 3 কমপ্লিট আর সবশেষে অল টাস্ক আর কমপ্লিট। এখন যদি সামহাউ ফলস হয়, সেই ফলসটা আমরা কিভাবে দেখব? সেই ফলসটা আমরা দেখতে পারি। তো সেটা সিস্টেমটা হলো যে আমরা মনে করেন একটা কনস্ট্যান্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলি। আম এখানে ধরেন এখানে সেট টাইম আউট এর মধ্যে নেই। এটার মধ্যে না নিই। ধরেন কনস্ট্যান্ট নিলাম, টাস্ক নিলাম। যদি এটা কমপ্লিট হয় তাহলে কি হবে? টাস্ক ট্রু দিয়ে দিলাম। বাই ডিফল্ট এটা কি? কমপ্লিট। এখন আমি এখানে একটা কন্ডিশন দিব। এটাকে আমি কাট করি। যদি ইফ টাস্ক কমপ্লিট হয়, বাই ডিফল্ট তো এটা ট্রু। যদি হয় তাহলে আমি রিজলভ দেখাবো। আর যদি না হয় তখন আমি কি করব? এলস করব আমি রিজেক্ট টাকে কল করব। কি করব? রিজেক্ট টাকে রিজেক্ট ডাক দিলাম অ্যান্ড রিজেক্ট এর মধ্যে দিলাম ইউ
didn't complete your task. ওকে? এখন এই যে রিজেক্ট ভ্যালুটা আমার দিল, এই ভ্যালুটা আমরা বলছিলাম যে কিসের মধ্যে সেট করব? ডট ক্যাচ। তো লাস্টে আমরা ডট ক্যাচ এর মধ্যে এই জিনিসটা সেট করতে পারি। ডট ক্যাচ এর মধ্যে কি করব? আমরা এই ভ্যালুটা নিব। ভ্যালুটা নিয়ে আমরা একটা কনসোল লগ এর মধ্যে দেখায় দিব ভ্যালুটা। সিম্পল। ও আচ্ছা কনসোল লগ এর মধ্যে না। এটা হলো যেহেতু ক্যাচ সেহেতু কি করবে? সে একটা এরর দিবে। তো এখানে আমরা কনসোল লগ না কনসোল এরর দিব। আর এটাকে আমরা সিম্পলি এরর না দিয়ে আমরা এটাকে ভ্যালু না দিয়ে এরর নাম দেই। তাহলে সুবিধা হবে বুঝতে। যে কি করতেছে? এটা একটা এরর কনসোল করতেছে। এই কনসোল এর মধ্যে এররটা দেখাবে। তো বাই ডিফল্ট আমরা এখানে ট্রু দিছি। তো সেম কাজটা আমরা এখানেও করে ফেলি। যে কনস্ট্যান্ট এখানে আমরা একটা টাস্ক নিব। টাস্কটা বাই ডিফল্ট থাকবে ট্রু অ্যান্ড যখন এটা হয়ে যাবে তখন আমরা এখানে আ এটাই নিই। এই জিনিসটা কপি করলাম। কপি করে এখানে বসাই দিই। তো এখানে টাস্ক 2 হবে। আবার সেই জিনিসটা আমি এখানে পেস্ট করে ফেলি। আর এখানে টাস্ক জিনিসটা নাই। টাস্কটা আমি নিয়ে নিই। টাস্ক ট্রু। বাই ডিফল্ট ট্রু করে ফেলছি। অ্যান্ড আমি যখন এটা ফলস করব তখন কি হয় সেটা দেখানোর উদ্দেশ্য আমার। ঠিক আছে? তো আমি আ লাস্টেরটা না মাঝখানেরটা আমি ফলস করে দিই। ফলস করে দিলে কি হয় সেটা দেখি। এখন আমি যদি সেভ করি আমাদের এই কোডটা দেখি কি হয়। টাস্ক 1 কমপ্লিট। দেখি টাস্ক 2 টাস্ক 2 You didn't complete your task. You didn't complete your task. কেন হইছে? কারণ আমরা কি করছি এটাকে বাই ডিফল্ট ট্রু ছিল আমরা এটাকে ফলস করেছি। মানে কি? আমার রিজেক্ট হইছে। এখানে আমার এই টাস্কটা আ ইনকমপ্লিট হইছে। শর্তটা প্রযোজ্য হয় নাই। যার কারণে এটা এখানে রিজলভ এ না আইসা আমার এলস এর মধ্যে রিজেক্ট এর মধ্যে ভ্যালুটা সেট করে দিছে। তো আমরা এখানে দেখতে পাইতেছি You didn't complete your task anonymous promise.catch async এটার মধ্যে আমরা এই দেখতে পারতেছি এররটা। তো আমার যদি একবার টাস্ক বন্ধ হয়ে যায় তাহলে সামনে আর আগাবে না। তো এটা যদি আমরা এখানে ট্রু করে দেই, আর যদি ১ম এই আমরা ফলস করে দেই, তাহলে কিন্তু পরেরগুলা পাবো না। এখন আমরা যদি সেভ করি শুরুতেই দেখব যে আটকায় গেছে যে "You didn't complete your task" আর কোন কোড লঞ্চ হয় নাই। তো এটাই মূলত ছিল প্রমিস এর ব্যাপারটা। আশা করি বুঝছি আমরা, হ্যাঁ? না বুঝলে কিন্তু আমাদের গ্রুপে অবশ্যই কমেন্ট করবা বা আমাদের YouTube এ যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করবা। নাইলে আমাদের গ্রুপে প্রশ্ন করবা। প্রশ্ন যত করবা আমরা তত শিখব। আর আপনার প্রশ্ন সলভ করতে গেলে আমিও শিখে যাবো অনেক কিছু। তো প্রমিস বুঝার পর আমাদের যে জিনিসটা বোঝা লাগবে সেটা হলো গিয়া অ্যাসিঙ্ক অ্যাওয়েট। অ্যাসিঙ্ক অ্যাওয়েট খুবই গুরুত্বপূর্ণ আর মজার একটা টপিক আর সবচেয়ে সহজ। আমাদের যে প্রমিস এর কাজটা এটা আরেকটু সহজ করে দেয়। এটা কিভাবে কাজ করে সেটা দেখি। অ্যাসিঙ্ক নামে একটা ফাংশন যেটা কিনা সবসময় একটা প্রমিস রিটার্ন করে। আর ওই প্রমিসটা যতক্ষণ না হচ্ছে, যতক্ষণ না আমাকে রিজলভ টা দিতেছে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো এই অপেক্ষা করা হয় এই অ্যাওয়েট এর মাধ্যমে। আমরা যখন এই অ্যাওয়েট টা ইউজ করব তখন এই অ্যাওয়েট টা কি করবে সব এক্সিকিউশন থামায় দিবে যতক্ষণ না পর্যন্ত আমার এই প্রমিসটা সেটেল হইতেছে। তো এই কারণে অ্যাসিন কার্ডটা একটু ইন্টারেস্টিং। তো এটা এমনি সিম্পলি চিন্তা করতে পারেন যেমন রাস্তায় ধরেন কোন একজন ভিআইপি মানুষ আসতেছে, হ্যাঁ? তো এই ভিআইপি মানুষের জন্য রাস্তা থামায় দিয়ে রাস্তা খালি করে দিছে। অ্যান্ড ভিআইপি লোকটা যখনই গেছে যখন সবকিছু সেটেল হয়েছে তারপর কি আমরা চলাফেরা করতে পারতেছি। তো এই ভিআইপি মানুষটা এদিকে কি প্রমিস যতক্ষণ না পর্যন্ত ও সেটেল হইতেছে ততক্ষণ পর্যন্ত কি সবকিছু থেমে থাকবে। তো অ্যাসিন কার্ডটা কিভাবে ব্যবহার করা হয়? আ আচ্ছা এখানে আমি একটা মিস্টেক করছি। মিস্টেক করি নাই। তবে এই যে অ্যাসিঙ্ক টা ইউজ করছি, অ্যাসিঙ্ক টা মূলত যে ফাংশন মধ্যে আমার প্রমিস টা আসবে, সেই ফাংশনটাকে আমার অ্যাসিঙ্ক করা লাগবে। যদি আমি অ্যাসিঙ্ক না করে এভয়েড করি তাহলে এরর দিবে সিনট্যাক্স এরর। তো এইখানে আমার এভয়েড টা ইউজ করা দরকার ছিল। কিন্তু আমি এভয়েড টা নিতে ভুইলা গেছি। আচ্ছা আমি ওটা এখন দেখাইতেছি। তো অ্যাসিঙ্ক ডাজন্ট হ্যাভ রিজলভ or রিজেক্ট প্যারামিটার। অ্যাসিঙ্ক এর মধ্যে কিন্তু কোন এই যে এখানে কিন্তু কোন রিজলভ আর রিজেক্ট প্যারামিটারটা নাই। এটা শুধু প্রমিস এ থাকে। প্রমিস কি করে একটা কিছু রিজলভ বা রিজেক্ট করে এন্ড সেটা আমার রিটার্ন করতেছে। তো এই async এর মধ্যে আমি এটা নিবো অ্যান্ড await এর মধ্যে আমি এটা অপেক্ষা করব। যখন আমার প্রমিসটা সেটেল হবে, হয়তো কি হবে? রিজেক্ট হবে, না হয় রিজলভ হবে। যেকোনো একটা হবে। তো সেটা হওয়ার পর আমরা সেটা কনসোলের মধ্যে দেখতে পারবো। আরেকটু ইজিয়েস্ট ওয়ে। তো ইজিয়েস্ট ওয়ে সেটা কিভাবে বুঝবো? সেটা বুঝার জন্য আমাদেরকে অবশ্যই ইতে যাওয়া লাগবে। এক্সাম্পল যাওয়া লাগবে, ঠিক না? তো এটা ছিল আমাদের আগের কোড। আ ভালো কথা এটা থাক। এটা আমরা আবার সামনে ব্যবহার করব। তো আমরা একটা সিম্পলি একটা ডেটা তৈরি করি। ডেটা এটার মধ্যে একটা প্রমিস থাকবে। এই ডেটার মধ্যে আ আমরা কি করব? এখানে ধরেন যে এই জিনিসটা আছে না? এটা আমরা একটু কপি করি। এই ডেটার মধ্যে আমরা এটা কপি করলাম। কিংস আচ্ছা কনস্ট্যান্ট ডেটা না, সরি।
সরি মাঝে মধ্যে আমিও একটু মিস্টেক করি। তো ফাংশন হবে। এটা একটা ফাংশন নেই। ওটা করতে পারতাম অ্যারো ফাংশন বানাইতে পারতাম। আচ্ছা যাক ফাংশনই নিছি। নিয়ে ফেলছি তো নিয়ে ফেলছি। তো এই ডেটার মধ্যে একটা প্রমিস আছে। সেটা কি একটা রিজলভ আর রিজেক্ট করতেছে। তো ভালো কথা এটা আমি ট্রু দিয়ে রাখছি। টাস্ক 3 না ধরেন ডেটা 1 দিই। রিজলভ এর মধ্যে আমি দিলাম ডেটা 1 তো এটা একটা ডেটা আছে। ভালো কথা। এই ডেটাটা আমি আরেকটা অ্যাসিঙ্ক ফাংশনের মধ্যে নিতে চাচ্ছি। এই অ্যাসিঙ্ক ফাংশনটার নাম দিলাম ফাংশন একটা নাম দেওয়া লাগবে গেট ডাটা। গেট ডাটা নাম দিলাম অ্যান্ড এটার মধ্যে আমি অ্যাওয়েট করব। কার জন্য অ্যাওয়েট করব? এই প্রমিস এর জন্য ওয়েট করব। তো এই প্রমিস এর যে ফাংশনটা সেটাকে আমি কল করি। করলাম। ঠিক আছে? সেভ করি। এখন ভালো কথা কিছুই হয় নাই। কেন হয় নাই? কারণ আমি তো এই async এর যে ফাংশনটা আছে এটাকে আমি কল করি না। আচ্ছা এটাকে আমি এখানে কল করি। এখানে কতক্ষণ ওয়েট করতেছে? ১.৫ সেকেন্ড। আমি এটাকে ২.৫ সেকেন্ডে নেই। অ্যান্ড আমি পেন্ডিং জিনিসটা দেখাই নাই। পেন্ডিং জিনিসটা এখনই দেখে ফেলি। গেট ডাটাকে আমি যদি এখানে কল করি তাহলে এই প্রমিস এর মধ্যে দেব পেন্ডিং। কারণ কি এখন এটা আসে নাই। আমি ২.৫ সেকেন্ড পরে এখানে ডেটাটা দেখতে পারবো। আসে না কেন ডেটা? ২.৫ সেকেন্ড তো হয়ে গেল। টাস্ক তো ট্রু করা আছে। আবার গেট ডাটাকে কল দেই। প্রমিস পেন্ডিং। ফুলফিলড আ প্রমিস স্টেট ফুলফিল। এই যে ফুলফিলড হইছে বাট ডাটাটা দেখতেছি না কেন আমি? রিজলভ এর মধ্যে ডেটা 1 তো দেখানোর কথা। আচ্ছা এখানে আমি কনসোল লগ করি। যদি কমপ্লিট হয়ে যায়। ও আচ্ছা সরি আমি কনসোল এর মধ্যে দেখাইতেছি না। এই কারণে এটা দেখাইতেছে না। আচ্ছা এখানে কনসোল লগ করতে পারি। আ আচ্ছা ডেটা যেটা পাইতেছি ১ মিনিট আমি একটু চিন্তা করি। যে ডেটাটা পাইতেছি এই রিজলভ এর মধ্যে পাইতেছি। আচ্ছা এইখানে আমার এই ভ্যালুটা নিতে পারি। ভ্যালু এখানে কনসোল লগ করি। এখানে আমি ভ্যালুটা বসাই দেই। তাহলেই তো হয়। এত প্যারা না নিলেই হয়। ঠিক আছে? এখন আমি যদি গেট ডাটা দেই, আ গেট ডাটা বানান ভুল। গেট ডাটা কল দেখা যাচ্ছে তো মনে হয় দেখা যায়। এই যে এখন যদি দেই তাহলে এখানে কি আসছে? পেন্ডিং ২.৫ সেকেন্ড পরে এটা আসার কথা এখন। কারণ এখানে কনসোল লক করছি। হয় না কেন? উম আসে না কেন? আসার তো কথা। আবার ট্রাই করি। প্রমিস পেন্ডিং ২.৫ সেকেন্ড এখনো হয় নাই। আচ্ছা আমি যদি এখানে কল করি গেট ডাটা তাকে কোনো একটা এরর দিছে কিনা? আচ্ছা এখন যদি সেভ করি। ও আচ্ছা তখন আমি সেভ করি নাই, সরি। এখন আমি এখানে গেট ডাটাকে কল করলে এটা আসবে। পেন্ডিং আয় তাড়াতাড়ি আয়। আচ্ছা কেন? আচ্ছা আমি এটা একটু চিন্তা করি যে কেন হইতেছে না। তো আমি আমার ভুলটা ধরতে পারছি। তো ভুলটা হইছে কি যে আমি এখানে await টা করতেছিলাম বাট ভালো কথা await এর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে এটা একটা ভ্যালুর মধ্যে ভ্যারিয়েবল এর মধ্যে সেট করতে হয়। অ্যান্ড দেন আমি যদি ভ্যারিয়েবলটাকে কনসোল লক করি, দেন আমি আমার ভ্যালুটা দেখতে পারবো। তো আমি যদি আবার সেভ করি তাহলে এখন দেখা যাবে যে ২.৫ সেকেন্ড পর আমার এই ডেটা 1 টা আসতেছে। তো async await এ মূলত এভাবেই কাজটা হয়ে থাকে। এটা ছিল জাস্ট একটা সিনট্যাক্স। তো এটা চাইলে আমরা আরেকটু গভীরভাবে দেখতে পারি। ধরেন এটাকে আমি কমেন্ট আউট করলাম আর এখানে আমি লিখে দেই async await, async and await। তো এটা ছিল একটা নরমাল এক্সাম্পল। আমরা চাইলে এই যে টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3 এই যে কাজগুলা করছি প্রমিসের, এগুলা আমরা একটু কপি করি। কারণ আমরা এখানে একটা এক্সাম্পল দেখব। তো async await এ যে টাস্ক 1 ডট দেন এগুলা করা লাগে না। এখানে জাস্ট কি করলে হয়? await করে দিলেই হয়। ঠিক না? তো আমরা একটু এক্সাম্পলটা দেখি যে এটা আমরা কিভাবে করতে পারি সেম কাজটা। তো এটাকে আমি কমেন্ট আউট করে দেই। দিলাম। তো এখানে কি হইতেছে যে একটা প্রমিস রিটার্ন করতেছে। অ্যান্ড এখানে একটা প্রমিস রিটার্ন করতেছে। ঠিক সেরকমভাবে আমাদের এখানে কিন্তু একটা প্রমিস রিটার্ন করছে। আমরা async নামে একটা ফাংশন তৈরি করছি। দেন এটার মধ্যে আমি await করে ওই ফাংশনটা কল করছি। দেন আমরা ভ্যালুটাকে দেখতে পাচ্ছি। ঠিক সেই কাজটাই আমরা আবার করতে পারি। এত পেঁচাপেচি না করে। আমরা জাস্ট এখানে একটা async ফাংশন তৈরি করতে পারি। ফাংশনটা তৈরি করলাম। অ্যান্ড এই ফাংশনটা কল করলাম। অ্যান্ড এটার একটা নাম দেওয়া দরকার। আ ফাংশন async ফাংশন নাম কি দিব? get or
টাস্ক। ওকে? নাম দিলাম। অ্যান্ড এটার মধ্যে আমি ১ম এ যে আমার যে টাস্ক 1 টা ছিল, টাস্ক 1 ইজ ইকুয়াল টু এভয়েড করব এখানে যেহেতু আমি কি অ্যাসাইন করতেছি। ঠিক না? সেহেতু আমার এখানে কি এভয়েড করা লাগবে। কারণ এখানে কি একটা প্রমিস আমার রিটার্ন করবে। তো এখানে আমি কি করতে হবে? সব কাজ থামিয়ে এখানে আমার ওয়েট করা লাগবে। তো ১ম এ যে টাস্কটা আসবে সেটার নাম কি? টাস্ক 1। তো এখানে আমি জাস্ট সিম্পলি টাস্ক 1 টাকে কল করব। টাস্ক 1 টাকে করব। করলে কি হবে? এই টাস্ক 1 এর মধ্যে এটার ভ্যালুটা সেট হয়ে যাবে। তারপর আমি যদি এটাকে কনসোল লগ করি, তাহলে আমরা টাস্ক 1 টাকে দেখতে পারব। তো আমরা যদি এখানে গেট অল টাস্কটাকে সিম্পলি কল করে দেই, তাহলে আমাদের এই টাস্কটাকে পেয়ে যাওয়ার কথা। তো এখন যদি আমি সেভ করি cannot access task 1 before initialization আচ্ছা এটাকে আমি ভ্যাল 1 দিই। এটাকে কপি করি and then সেভ করি। In promise you didn't complete your task কারণ কি আচ্ছা এখানে কথা হইলো যে এখানে ১ম এ ফলস দেওয়া আছে। এই কারণে এটা কি বিফোর আরকি এটা আরকি রিজেক্ট এর ভ্যালুটা দেখাইতেছে। তো আমি যদি আবার এখানে সেভ করি তাহলে টাস্ক 1 কমপ্লিট। তো এইটা আমরা এখন যদি এটা বুঝতে পারলাম, তো এখন যদি আমি অ্যাসিং টা কেটে দেই, তাহলে আমার সেভ করি, তাহলে আমার এখানে দেখাবে যে আনকট সিনট্যাক্স এরর। কেন? কারণ await is only valid in async function and the top level bodies of modules মানে কি? টপ লেভেল কি? ফাংশনের শুরুতে আমরা এই অ্যাসিং ফাংশনটা যদি আমরা অ্যাসিং কিওয়ার্ডটা যদি ইউজ না করি, এটাকে যদি অ্যাসিং ফাংশন না বানাই, তাহলে এই await কাজ করবে না। তার মানে কি? এটা অনেকটা একজনের উপরে একজন নির্ভরশীল। তো এই যে ডট দেনের আমরা এই কাজটা আবার সিম্পলি করতে পারি। যেমন এটা কনস্ট্যান্ট ভ্যালু 2 নিতে পারি আমরা। ভ্যালু 2 ইজ ইকুয়াল টু অ্যাওয়েট করতে পারি এখানে আবার। কিন্তু অ্যাওয়েট, অ্যাওয়েট করলাম টাস্ক 2 এর জন্য। অ্যান্ড দেন এটাকে কল করলাম। অ্যান্ড দেন এটা কনসোল লগ করলাম হ্যালো 2 আবার এখানে আমরা আবার সেই কাজটা করতে পারি কনস্ট্যান্ট ভ্যালু 3 যেহেতু আমার এখানে কি ৩ টা আছে। ইজ ইকুয়াল টু আমরা অ্যাওয়েট করতে পারি। দেন টাস্ক 3 করতে পারি। দেন এটাকে কল করতে পারি। তারপর আমরা এটাকে কনসোল লগ করে দেখতে পারি। ভ্যালু 2 টাকে সরি ভ্যালু 3 টাকে। আচ্ছা করলাম। অ্যান্ড সব হয়ে গেলে লাস্টে আমরা কি করতে পারি? কনসোল লগ এর মধ্যে লিখতে পারি যে অল টাস্ক আর কমপ্লিটেড। তো এটা এখানে লেখা ছিল না। লেখা ছিল না। তাইলে এখানে লিখতে পারি অল টাস্ক কমপ্লিট সহজ কথা। সিম্পল ইংলিশ ইউজ করি। পেঁচাপেচি না করে আমি ইংলিশে তো ফার্স্ট ও না দুর্বল আমি। দুর্বল স্টুডেন্ট। তো এখন আমি যদি সেভ করি তাইলে আমাদের সবকিছু কাজ করার কথা না? দেখি কি হয়। টাস্ক 1 কমপ্লিট, টাস্ক 2 আসার পর কমপ্লিট, টাস্ক 3 আসার পর কমপ্লিট অ্যান্ড দেন অল টাস্ক কমপ্লিট সহজ কথা। তো বুঝতে পারলাম যে আমার যে await টা তখন আমরা ইউজ করি যখন কি আমার একটা প্রমিস রিটার্ন করে। তো তখন আমরা কি করব এই await দ্বারা আমরা থামবো আরকি। থামার পর আমরা যখন এই ভ্যালুটা আসবে তখন আমরা নেক্সট যে কাজটা আছে সেই কাজটা করব। আর চাইলে এটাকে আমরা ট্রাই ক্যাচ ব্লকের মধ্যেও নিতে পারি। ট্রাই ক্যাচ ব্লকটা কি? এটা সুন্দর একটা ব্লক যেটার মাধ্যমে আমরা আ কি বলে এটাকে? যেটার মাধ্যমে আরকি আমরা এররটাকে সহজে ডিবাগ করতে পারি। ট্রাই ক্যাচ নামে একটা বা এটা কি বলে স্নিপেট আছে। এটা built in যদি ক্লিক করি তাহলে আমাদের ট্রাই ক্যাচ এর একটা ব্লক ওরাই তৈরি করে দেয়। তো এই ট্রাই মূলত কি এখানে আমরা চেষ্টা করব এই কাজগুলো করার। হয়ে গেল। যদি কোন এরর আসে তখন আমরা ওটাকে ক্যাচ করব। যখন ক্যাচ করব তখন এখানে আমরা console.error করব। বা console.log ও করতে পারি। বাট এরর কেন করি? কারণ এররটা বুঝার জন্য যে এখানে একটি আসতেছে একটা এরর আসতেছে। আর এই এররের ভ্যালুটা যে এররটা আসবে এখানে প্যারামিটার হিসেবে সেই এররের ভ্যালুটা আমরা এখানে সেট করব। তারপর আমরা এখানে দেখতে পারব। তো বাই ডিফল্ট যদি আমি এখানে বাই ডিফল্টলি যদি এখানে ফলস সেট করে দেই অ্যান্ড যদি আমি সেভ করি তাহলে আমরা এই এররটা দেখতে পারব। টাস্ক 1 কমপ্লিট, টাস্ক 2 কমপ্লিট, টাস্ক 3 কমপ্লিট হইতে পারে নাই। কারণ আমরা কি করছি এখানে ফলস করে দিছি। আর এরর এর মধ্যে আমরা এই এররটা দেখতে পাইতেছি। এই যে রিজেক্ট টা আসতেছে সেই রিজেক্ট টা এই এরর ক্যাচ এর মধ্যে সে আটকা পড়তেছে। ঠিক আছে? জালে আটকা পড়তেছে। তো আমি একটা জাল তৈরি করছি সহজ কথা। ঠিক আছে? মাকড়সার জাল। তো এটা ছিল async await আশা করি আমি বুঝাইতে পারছি। খুবই সিম্পল যে প্রমিস রিটার্ন করতেছে, তখন আমরা await ইউজ করতেছি। আর ওই প্রমিস এর এগুলো হ্যান্ডেল করতে হলে আমরা async ফাংশন তৈরি করি। আশা করি এতদূর বুঝতে পারছি। বাট আগামী ক্লাসে আমরা যখন এপিআই নিয়ে আলোচনা করব, তখন আমরা এগুলা আরকি আরো ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারবো যে কিভাবে এপিআই গুলো আসে, async await আমরা কিভাবে আরো সুন্দরভাবে ব্যবহার করতে পারি। তো এটা ছিল নরমালি বেসিক আলোচনা। তো আমরা আমাদের যাই। তো এতদূরই ছিল আমাদের ক্লাস। আশা করি সবার ভাল লাগছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের বন্ধুদের সাথে এরকম এ ক্লাসগুলো শেয়ার করবেন অবশ্যই। তা
আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।